কি অবস্থা সবার? কেমন আছো সবাই? বলো। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? বলো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করো। ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাকর্ষ অধ্যায়ের পঞ্চম ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সাথে অনেক দিন পর আবার ক্লাসে জয়েন হইলাম। ঈদের পরে প্রথম ক্লাস, আমার প্রথম ক্লাস। তো আশা করি সবার ঈদ ভালো কাটছে, সবাই ঈদ পরিবারের সাথে খুব ভালো করে উদযাপন করছো। তো এখন পড়াশোনায় ফিরতে হবে। দাদা ইজিপ্ট গিয়েছিলেন? হ্যাঁ, ইজিপ্ট গিয়েছিলাম, পিরামিড দেখতে গিয়েছিলাম, দেখলাম, খুব ভালো লাগলো। তো এখন আসো আমরা পড়াশোনায় ব্যাক করব। এখন দেখো, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের বেশ দীর্ঘ সময় কিন্তু অলরেডি অতিবাহিত করে ফেলছো। দেখবা তোমরা কলেজে কিন্তু একেবারে লাস্টের দিকে তোমরা চলে আসছো, কয়েকদিন পর দেখবা টার্ম ফাইনাল হবে, তাই না? তো এখন কিন্তু পড়াশোনায় একটু জোরদার লেগে পড়তে হবে। এখন কিন্তু কোনোভাবেই আর গাফিলতি করা যাবে না, ঠিক আছে? তো সামনে আবার আর একটা ঈদ আছে। তো সেই ঈদ আসার আগ পর্যন্ত বেশ ভালো করে একেবারে জোরদার করে পড়াশোনা করো। দাদা ভুলে গেছি সব, ভুলে যাওয়ার কিছু নয়, মাত্র 4টা ক্লাস হয়েছিল, ঠিক আছে? যে ক্লাসগুলো হয়েছিল খুবই সহজ টপিক পড়াইছিলাম এবং খুবই সুন্দরভাবে পড়াইছিলাম। তো খাতাটা একটু উল্টায় উল্টায় দেখবা, দেখবা সব মনে পড়ে যাবে। যদিও আজকের ক্লাসে পুরনো জিনিসপাতি খুব কমই লাগবে, ঠিক আছে? মহাকর্ষ বলের সূত্রটা জানলেই হবে। মহাকর্ষ বলের সূত্রটা জানলে আজকের ক্লাসটা আমরা পারবো, সমস্যা নেই। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে মহাকর্ষ প্রাবল্য ও মহাকর্ষ বিভব, ঠিক আছে? তো কথাবার্তা বলবো না বেশি, কারণ আজকের ক্লাসটা বেশ বড় ক্লাস হবে। সুতরাং চলো আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। তাহলে লিখে ফেলো প্রথমে মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র বা গ্রাভিটেশনাল ফিল্ড, ঠিক আছে? তো দেখো মহাকর্ষ ক্ষেত্র কি। আমরা জানি যে কোনো একটা ভর বস্তু তার আশেপাশে অন্য কোনো ভর আসলে তাকে আকর্ষণ করে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। তো কোনো একটা ভর বস্তু তার আশেপাশের যে এলাকা বা ক্ষেত্রব্যাপী মহাকর্ষ বলের প্রভাবটা বজায় রাখে, অর্থাৎ অন্য কোনো ভর আসলে তাকে আকর্ষণ করার ক্ষমতাটা বজায় রাখে। তো সেই এলাকা বা সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। কোনো একটা ভর বস্তুর, কোনো একটা বিন্দু ভর বস্তু বা কোনো একটা ভর বস্তু, তার মহাকর্ষ ক্ষেত্র আসলে অসীম পর্যন্ত বিস্তৃত। আমি কি বলতেছি? কোনো একটা ভরের আশেপাশে যে এলাকার মধ্যে তার মহাকর্ষ বলের প্রভাব বজায় থাকে। মহাকর্ষ বলের সূত্র F=G m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো তো, এফ এর মানটা শূন্য হবে কখন? এফ এর মানটা শূন্য হবে যখন আর এর মানটা ইনফিনিটি বা অসীম হবে, তখন কিন্তু শূন্য হবে। কোনো কিছুকে অসীম দিয়ে ভাগ করলে তখন এটা হয়ে যাবে শূন্য। তাহলে আমরা যদি বলি যে কোনো একটা ভরের মহাকর্ষ ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত, থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত, অসীমে গিয়ে এফ এর মানটা শূন্য হবে, অর্থাৎ আর কোনো বল থাকবে না। তাহলে আকর্ষণ ক্ষেত্র বা আকর্ষণের প্রভাব থাকবে কত দূরত্ব পর্যন্ত? অসীম দূরত্ব পর্যন্ত। কি কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আসো আমরা এবার একটু লিখে ফেলি সংজ্ঞাটা, যে কোনো একটা ভরের, কোনো ভরের ভরের আশেপাশে, কোনো একটা ভরের চারপাশে যে ত্রিমাত্রিক ক্ষেত্র বা এলাকাব্যাপী, ত্রিমাত্রিক ক্ষেত্র বা এলাকাব্যাপী মহাকর্ষ বলের প্রভাব বজায় থাকে, মহাকর্ষ বলের প্রভাব বজায় থাকে। অর্থাৎ উক্ত এলাকার মধ্যে অন্য কোনো ভর রাখলে কি করবে? তাকে আকর্ষণ করবে। মহাকর্ষ বল আকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী কিন্তু না।
তাহলে অন্য কোনো ভর রাখলে তাকে আকর্ষণ করে, তাকে আকর্ষণ করে সেই এলাকা বা ক্ষেত্রকে মহাকর্ষ ক্ষেত্র বলে। সেই ক্ষেত্রকে উক্ত ভরের মহাকর্ষ ক্ষেত্র বলে। উক্ত ভরের মহাকর্ষ ক্ষেত্র বলে। ঠিক আছে, সংজ্ঞা বুঝতে পারছো? সংজ্ঞা মুখস্থ করবা না। কোন একটা ভরের আশেপাশে যে এলাকাব্যাপী মহাকর্ষ বলের প্রভাব বজায় থাকে, সহজ কথা। আর মহাকর্ষ বলের প্রভাব মানে অন্য কোনো ভর আসলে তাকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে সেই এলাকাটাকে বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। ধরো এই হচ্ছে একটা ভর, তাহলে এই ভরটা ধরো এম পরিমাণ ভর, এই ভরের আশেপাশে ত্রিমাত্রিক এলাকাব্যাপী। ধরো এই ভরটার আশেপাশে এই যে এলাকাটা, এটাই হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র, অর্থাৎ এই ক্ষেত্রের মধ্যেই আকর্ষণ করার ক্ষমতাটা বজায় আছে। এর ক্ষেত্রে এই ক্ষেত্রের বাইরে আর আকর্ষণ করার ক্ষমতা নেই সে। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। ওকে, বলো তো এই ক্ষেত্রটা কেমন ক্ষেত্র? গোলক ক্ষেত্র না বৃত্ত ক্ষেত্র? বলো, আমি কি আঁকছি, কেমন ক্ষেত্র আঁকছি বলো তো? এটা কি বলো? বৃত্ত? বৃত্ত বললে ভুল, যদি বৃত্ত বলো তাহলে কিন্তু ভুল, কারণ বৃত্তটা হচ্ছে 2D। গোলক ক্ষেত্র অর্থাৎ 3D ক্ষেত্র হইতে হবে। এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, তাহলে এই ভরের আশেপাশে যে এলাকার মধ্যে মহাকর্ষ বলের প্রভাব বজায় থাকবে সেটা একটা ত্রিমাত্রিক 3D ক্ষেত্র না? তাহলে এই কারণে আমরা বলছিলাম এই যে ত্রিমাত্রিক ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে, কোন একটা ভরের আশেপাশে যে ত্রিমাত্রিক এলাকা বা ক্ষেত্রব্যাপী, তাহলে কোন একটা ভর এম, কোন একটা ভর এম তার আশেপাশে একটা ত্রিমাত্রিক এলাকা, সেটাই হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। থিওরিটিক্যালি কোনো ভরের মহাকর্ষ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। কোনো ভরের মহাকর্ষ ক্ষেত্র এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। কেন অসীম পর্যন্ত বিস্তৃত? অসীম দূরত্ব পর্যন্ত কেন? কারণ মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই মহাকর্ষ বলের প্রভাব থাকবে। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে প্রভাব থাকবে না। তাহলে ক্ষেত্রের বাইরে যদি প্রভাব না থাকে, ক্ষেত্রের বাইরে, ক্ষেত্রের মহাকর্ষ ক্ষেত্রের বাইরে, তাহলে বাইরে এফ হবে 0, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে এফ 0 হবে। এবার এফ ইকুয়াল টু আমরা কি জানি, জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এফ এর মানটা 0 হবে যখন আর এর মানটা অসীম হবে, আর যখন অসীম দূরত্ব বুঝাবে, অসীম বুঝাবে। তো এই কারণে কোন একটা ভরের আশেপাশে মহাকর্ষ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এখন এই কারণে মহাকর্ষ ক্ষেত্র আসলে আঁকা যায় না। ধরো আমি এই ভরের জন্য এই মহাকর্ষ ক্ষেত্র এঁকে ফেললাম, তাহলে ভুলটা কি? আমি এঁকে ফেললাম মানে এই ক্ষেত্রটাই হচ্ছে এই যে সসীম ক্ষেত্র, তাহলে এর বাইরে অসীম। আমি অসীম এঁকে ফেলছি, অসীম আঁকা যায়? কত দূরত্ব অসীম? কত? 10 কিলোমিটার না 20 কিলোমিটার? কোনটা অসীম বলো? 10 কিলোমিটার অসীম না 20 কিলোমিটার অসীম? অসীম আঁকা যায়? আঁকা যায় না। কি কথা বুঝছো? তাহলে অসীম আঁকা যাবে না। এই কারণে দেখবা বইয়ে কোথাও মহাকর্ষ ক্ষেত্র আঁকা নাই, কারণ মহাকর্ষ ক্ষেত্র আঁকবে কেমন? এটা একটা ভর, তার মহাকর্ষ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, থিওরিটিক্যাল অসীম পর্যন্ত বিস্তৃত। বাস্তবে কোনো একটা ভরের আশেপাশে একটা ক্ষুদ্র এলাকার মধ্যে, কোনো একটা মানে ক্ষুদ্র এলাকার মধ্যে মহাকর্ষ বলটা কাজ করে। তাহলে ভাই অসীম পর্যন্ত বিস্তৃত কেন বলছে? কারণ থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত। প্র্যাকটিক্যালি তুমি মনে করো ওই যে জি এর মান নির্ণয় আমরা দেখছিলাম না, যে জি এর মান নির্ণয় যদি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে যাওয়া হয়, তাহলে জি এর মান ধরো ব্যাসার্ধের 100 গুণ উপরে, তাহলে তখন জি এর মান হয় 0.00000009 জি, মনে আছে? ছক করে দেখাইছিলাম। তাহলে ব্যাসার্ধের 100 গুণ উপরে এই হচ্ছে অবস্থা। তো এইটা তো জিরোরই কাছাকাছি, বাট একেবারে পিওর অ্যাকুরেট জিরো না। তো কোনো একটা ভরের আশেপাশে মহাকর্ষ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত, এই কারণে আমরা আঁকতে পারি না। তো আমি তোমাকে জাস্ট একটা ধারণা বোঝানোর জন্য এরকম একটু ডট ডট দিয়ে আঁকতেছি, কিন্তু অনেক সময় দেখবা যে বইতে আসলে মহাকর্ষ ক্ষেত্র ভাবে আঁকা টাকা নাই, কারণ মহাকর্ষ ক্ষেত্র কীভাবে আঁকবে? মহাকর্ষ ক্ষেত্র আঁকা মানে তো অসীম এঁকে ফেলে। ঠিক আছে, ধরো এইটাই হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র, আমি একটু এঁকে দেখালাম আর কি। কি ক্লিয়ার? তাহলে মহাকর্ষ ক্ষেত্রের বাইরের দূরত্ব কি? অসীম। আমি যদি বলি এই ক্ষেত্রে আমার একটু অসীম দূরত্ব বুঝাও তো, তাহলে এটা যদি ক্ষেত্র হয় তাহলে ক্ষেত্রের বাইরের এই দূরত্বটা অসীম, এই দূরত্বটা অসীম, এই দূরত্বটা অসীম, সব দূরত্ব হবে অসীম। ওকে, ক্লিয়ার? এবার আসো আমরা মহাকর্ষ প্রাবল্য চাই। মহাকর্ষ প্রাবল্য, প্রাবল্য মানে ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। ঠিক আছে, স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে প্রভাব বা ক্ষমতা আর কি। ঠিক আছে, স্ট্রেংথ, যে কার স্ট্রেংথ কত বেশি। তাহলে মহাকর্ষ
ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে সব জায়গায় আকর্ষণ করার প্রভাব বা ক্ষমতাটা সমান না, কোথাও বেশি কোথাও কম। যেখানে বেশি সেখানে ফিল্ড স্ট্রেংথটা বেশি, যেখানে কম সেখানে ফিল্ড স্ট্রেংথটা কম। তাহলে আমরা এই যে মহাকর্ষ ক্ষেত্রের ফিল্ড স্ট্রেংথটা মাপতে চাই, তাহলে কেউ আগে লিখো না। দেখো, এটা হচ্ছে একটা ভর বস্তু, এটা হচ্ছে একটা ভর। ধরো এইটা হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড। বাস্তবে গ্র্যাভিটেশনাল ফিল্ড অসীম পর্যন্ত বিস্তৃত। আমি ডট ডট দিয়ে দেখালাম যে ধরো বোঝানোর জন্য যে এইটাই হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার এই ফিল্ডের সব জায়গায় কিন্তু আকর্ষণ করার ক্ষমতাটা সমান না। যেমন তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। তুমি 2 কেজি ভর নিয়ে এখানে রাখো, 2 কেজি ভর নিয়ে এখানে রাখলে এ যে বলে আকর্ষণ করবে, 2 কেজি ভর একটু দূরে রাখো, তাহলে কি সেই বলে আকর্ষণ করবে না? তাহলে 2 কেজি ভর যদি দূরে রাখো, সেম ভর 2 কেজি 2 কেজি, তুমি এখানে কাছে রাখছো বেশি বলে আকর্ষণ করবে, দূরে রাখছো কম বলে আকর্ষণ করবে। তাহলে ক্ষেত্রের মধ্যে সব দূরত্বে বা সব জায়গায় আকর্ষণ করার ক্ষমতাটা কিন্তু সমান না। তা আমরা এটাই মাপতে চাচ্ছি যে কোন জায়গায় আকর্ষণ বলটা বেশি হবে, কোন জায়গায় আকর্ষণ বলটা কম হবে। যেখানে আকর্ষণ বলটা বেশি, আকর্ষণ করার ক্ষমতাটা বেশি, প্রভাবটা বেশি, সেখানে ফিল্ড স্ট্রেংথ মানে প্রাবল্যটা বেশি। আর যেখানে কম সেখানে প্রাবল্যটা কম। এখন এইটা মেজার করবো, এটা মেজার করার জন্য কি করব বলো? এটা মেজার করার জন্য আমরা কি করব? এটা মেজার করার জন্য আমরা পার ইউনিট ভর নিয়ে বিভিন্ন পয়েন্টে বসাবো। কি ভর? কতটুকু ভর? একক ভর। পার ইউনিট ভর, পার ইউনিট ভর নিয়ে এই ক্ষেত্রের মধ্যে বিভিন্ন পয়েন্টে বসাবো। এই পার ইউনিট ভরের জন্য একক ভর স্থাপন করলে সেই একক ভর যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হবে সেই পয়েন্টের প্রাবল্য। ঠিক আছে? আমি তোমাকে বললাম এই এই যে ভরটা, এই ভরের এই ক্ষেত্রের সব জায়গায় কি আকর্ষণ করার ক্ষমতা সমান? তুমি বললাম না। তাই আমি বললাম কোথায় বেশি কোথায় কম? তুমি বললাম ভাই কাছে বেশি দূরে কম। তাই আমি বললাম আচ্ছা কোথায় কেমন সেটা আমি পরিমাপ করতে চাই। তো সেটা আমি পরিমাপ করব কিভাবে? শোনো, খুব ভালো করে শোনো। এখানে একজন 2 কেজি ভর নিয়ে রাখলো কাছে, আর এখানে একজন মনে করো 1 কেজি ভর নিয়ে রাখলো। ঠিক আছে? এবার বললো যে ভাই 2 কেজি ভরের উপর যে বল, 1 কেজি ভরের উপর যে বল, আসেন দুইটা হিসাব করি, করে যে বলটা বেশি সেখানে প্রাবল্য বেশি, যে বলটা কম সেখানে প্রাবল্য কম। বলো তো হবে? 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 এটা হবে না। কেন হবে না? কারণ তুমি কম্পেয়ার করতে চাইতেছো। তো কম্পেয়ার যখন করবা তখন সমানভাবে কম্পেয়ার করো। মনে করো তোমাদের মধ্যে কে ভালো পড়াশোনা করছে, কে ভালো মনে করো যে পড়াশোনা করে পরিশ্রমী, আমি এটা হিসাব মেজার করতে চাই। আর মেজার করার জন্য মনে করো আবুলকে আমি একটা সহজ কোশ্চেন দিলাম আর বাবুলকে একটা কঠিন কোশ্চেন দিলাম, তাহলে কি আমি কম্পেয়ার করতে পারবো বলো তো? তাই না? আমি আবুলকে সহজ কোশ্চেন, বাবুলকে কঠিন কোশ্চেন ধরা দিয়ে বললাম দেখি কে পড়াশোনা করছে, তাহলে এটা তো হলো না, তাহলে তো পক্ষপাতিত্ব হয়ে গেল। তাহলে কি করতে হবে? সমান কোশ্চেন দিতে হবে না দুইজনরে? তো সেম কাজটা করতে হবে। আমি এখানে 2 কেজি ভর রেখে বল হিসাব করতেছি, এখানে 1 কেজি ভর রেখে বল হিসাব করতেছি, তাহলে এটা দিয়ে কি আমি আসলে বুঝতে পারবো যে কোন জায়গায় আকর্ষণ করার ক্ষমতা বেশি, কোন জায়গায় আকর্ষণ করার ক্ষমতা কম? না। তাহলে আমাদের কি করতে হবে? 2 জায়গায় সেম পরিমাণ ভর বসাইতে হবে। এই সেম পরিমাণ ভর, তাহলে আমরা কতটুকু ভরকে সে বসায় হিসাব করব। তো আমরা এই যে এক্সপেরিমেন্ট করার জন্য যখন কোনো ভর দরকার হবে তখন আমরা সেটাকে একক ভর নিয়ে হিসাব করব, মানে পার ইউনিট ভর। ঠিক আছে? পার ইউনিট ভর অর্থাৎ একক ভর এখানে বসাবো, একক ভর এখানে বসাবো। এইবার আসো হিসাব করি, একক ভর এখানেও, একক ভর এখানেও, 2 জায়গায় একক ভর। যেখানে একক ভরের উপর বল বেশি সেখানে প্রাবল্য বেশি, যেখানে একক ভরের উপর বল কম সেখানে প্রাবল্য কম। বুঝতে পারছো? তো প্রাবল্যের সংজ্ঞায়িত হয়ে গেছে। তাহলে প্রাবল্য হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক পরিমাণ ভর নিয়ে স্থাপন করলে তা যে পরিমাণ বল অনুভব করে, অর্থাৎ পার ইউনিট ভরের জন্য যে পরিমাণ বল। তাহলে ধরো আমি এই ক্ষেত্রের বাইরে থেকে এখানে এম পরিমাণ ভর নিয়ে এসে বসালাম। কতটুকু? এম পরিমাণ ভর, ছোট হাতের। এই এম পরিমাণ ভরের জন্য কত দূরত্বে? এর থেকে ধরো আর দূরত্বে এম পরিমাণ ভরের জন্য যে বলটা অনুভব করে সেই বলটা হচ্ছে এফ। এই বড় হাতের এম, এম পরিমাণ ভর রাখলে তাকে এফ বলে টানে। এইটা কি প্রাবল্য? ন। প্রাবল্য হচ্ছে একক ভরের জন্য বল। আসো আগে একটু সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা লিখি। মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে একক ভর স্থাপন করলে, একক ভর স্থাপন করলে তা যে পরিমাণ বল অনুভব করে, তা যে পরিমাণ
বল, যে পরিমাণ বল অনুভব করে তাকে উক্ত বিন্দুর মহাকর্ষ প্রাবল্য বলে। মহাকর্ষ প্রাবল্য বলে। তাহলে পার ইউনিট ভরের জন্য বল, আমি কতটুকু ভর নিয়ে রাখছি দেখো, এম। ছোট এম ভরের জন্য বল এফ, তাহলে একক ভরের জন্য বল কত? তাহলে এম ভরের জন্য বল এফ। তাহলে অতএব পার ইউনিট ভরের জন্য, একক ভরের জন্য বল এফ ডিভাইডেড বাই এম। ডেফিনেশন অনুযায়ী এটাই হচ্ছে আমাদের প্রাবল্য। প্রাবল্যকে আমরা ই দিয়ে লিখবো, ইজি দিয়ে লিখতে পারো, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ বোঝানোর জন্য ইজি। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। সূত্র থেকে সংজ্ঞা দেওয়া যায়, দেখো ছোট হাতের এম যদি হয় 1 কেজি, ছোট হাতের এম যদি 1 কেজি হয়, দেন ইজি ইকুয়াল টু এফ। ইজি ইকুয়াল টু এফ, একক ভরের জন্য যে বল সেটাই হচ্ছে প্রাবল্য। এর এককটা কি হবে? এর এককটা হচ্ছে এফ হচ্ছে নিউটন, এম হচ্ছে কেজি, তাহলে নিউটন পার কেজি, এটা হচ্ছে একক। কি কথা বোঝা গেছে? বলো প্রাবল্য কি রাশি? প্রাবল্যটা কি রাশি? ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? প্রাবল্য কেন ভেক্টর রাশি? কারণ প্রাবল্য তো বল, প্রাবল্য ভেক্টর রাশি, ভেক্টর রাশি। কারণ প্রাবল্য হচ্ছে বল, প্রাবল্যের ডিরেকশন কোন দিকে? এফ ইকুয়াল টু ইজি এম, এম এর কোনো ডিরেকশন নাই, তাহলে এফ এর ডিরেকশনটা যেদিকে, প্রাবল্যের ডিরেকশনটা হবে সেই দিকে। তাহলে এই যে এফ এর ডিরেকশন, ধরো এর উপর বলের ডিরেকশন এটা, তাহলে বলের ডিরেকশন যদি এটা হয়, প্রাবল্যের ডিরেকশন এইদিকেই হবে। তাহলে ওই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন, ওই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশনটাও বলের ডিরেকশন যেদিকে সেদিকে হবে, এটাই হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। কি কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? এটাই হচ্ছে প্রাবল্য। তাহলে পার ইউনিট ভরের জন্য প্রাবল্য, একক ভরের জন্য প্রাবল্য, এম ভরের জন্য বল এফ, একক ভরের জন্য বল কত? এইবার আমরা প্রাবল্য হিসাব করব। এটা হচ্ছে প্রাবল্যের জেনারেল সূত্র। আমরা বিন্দু ভরের জন্য বা গোলক ভরের জন্য প্রাবল্যটা হিসাব করব। বিভিন্ন ধরনের ভর হয়, কিন্তু দণ্ডভর একটা সরু সুষম লাঠি, তার জন্য প্রাবল্য হইতে পারে, রিংয়ের জন্য প্রাবল্য হইতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা আস্তে আস্তে যাব। আমরা আগে সহজ জিনিসটা দেখি, যে একটা বিন্দু ভরের জন্য বা গোলক ভরের জন্য মহাকর্ষ প্রাবল্য। বিন্দু ভরের জন্য, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। ধরো এইটা হচ্ছে একটা বিন্দু ভর, ভরটা এম, তাহলে এটা হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র, এটা হচ্ছে তার মহাকর্ষ ক্ষেত্র। এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আমরা প্রাবল্যটা হিসাব করতে চাচ্ছি। কোথায় হিসাব করতে চাচ্ছি? আগে প্রশ্ন হচ্ছে সেইটা, কোথায়? ধরো এর থেকে আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য হিসাব করতে চাইতেছি। ওকে, তাহলে এই পয়েন্টে এম পরিমাণ ভর নিয়ে গিয়ে বসাই। ধরো বাইরে থেকে, ক্ষেত্রের বাইরে থেকে এম পরিমাণ ভর নিয়ে বসালাম। তাহলে এম পরিমাণ ভরের উপর যে বলটা, সেই বলটা এফ, এই এফ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা এম ভরের উপর বল, এম ভরের উপর যে বল সেটা হিসাব করছি। একক ভরের জন্য যে বল সেটা প্রাবল্য, প্রাবল্যের সূত্র ইজি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। তাহলে এবার এই এফ এর মানটা এখান থেকে বসাই, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, দুনিয়ার সবচেয়ে সহজ ডেরিভেশন। এই যে এম এম কাটাকাটি, তাহলে অতএব প্রাবল্য ইজি এটা ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। প্রাবল্য ইজি এটা ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। কি কথা বোঝা গেছে? প্রাবল্য, বিন্দু ভরের জন্য প্রাবল্যের রাশিমালা, এটা এইভাবে হিসাব করা যায়। ঠিক আছে, তো খুবই সহজ জিনিস। ওর দেখো, মনে করো এই যে এটা হচ্ছে ভর, তার মাধ্যাকর্ষণ ক্ষেত্র ধরো এটা, এই আমরা আর দূরত্বে, এর থেকে আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য চাই। যেখানে আমরা প্রাবল্য চাই সেখানে 1 কেজি ভর বসাবো। 1 কেজি ভরের উপর, একক ভরের উপর যে বল সেটাই প্রাবল্য। তাহলে একক ভরের উপর যে বল, একে যে বলে টানবে, যে বলে আকর্ষণ করবে, এই ভরটাকে যে বলে আকর্ষণ করবে সেই বলটাই প্রাবল্য। এই যে এফ, এই এফটাই প্রাবল্য ইজি। তাহলে আসো হিসাব করি। এফ, এই এফ ইকুয়াল টু জি এম, 1 কেজি, জি বড় হাতের এম ছোট হাতের এম, ছোট হাতের এমটা 1 কেজি, একক ভরের উপর বল, তাহলে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, বিন্দু ভরের জন্য প্রাবল্য। এর চেয়ে সহজ জিনিস হয়? তাহলে এই বলটাই
তখন প্রাবল্য ইজি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে বিন্দু ভরের জন্য প্রাবল্যের রাশিমালা। ওকে, ক্লিয়ার? ভাই বুঝি নাই, এই জিনিস যদি তুমি না বুঝো তোমার তো ক্লাস 2তে ভর্তি করে দিব। একক ভরের উপর বল হচ্ছে প্রাবল্য, একক ভরের উপর বল প্রাবল্য। এই ভরটা এম, তার থেকে আর দূরত্বে 1 কেজি ভর রাখছি, 1 কেজি ভর রাখছি, সেই 1 কেজি ভরের উপর বল, এই বলটাই প্রাবল্য। এটা না বোঝার কি আছে? এটা না বোঝার কি আছে? ওকে, এইবার শোন, এই যে প্রাবল্যটা হিসাব করলাম, এটা কিসের জন্য? বিন্দু ভরের জন্য। তো পৃথিবীর জন্য প্রাবল্য এটা না? ধরো এটা পৃথিবী, এই যে পৃথিবী, এটা আর্থ, ঠিক আছে? এবার এর থেকে এর ধরো এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, কেন্দ্র থেকে আরো দূরে, তো আমরা এই কেন্দ্র থেকে টোটাল দূরত্বটাকে কত দূরে, এই পয়েন্টে প্রাবল্য চাই। তাহলে এই পয়েন্টে প্রাবল্যের সূত্র কি এটা হবে না? পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। উত্তর হচ্ছে হ্যাঁ হবে। এখন তুই বলতে ভাই পৃথিবী তো বিন্দু ভর না, পৃথিবী ধরো তোমার সাপেক্ষে বিন্দু ভর না, কিন্তু মনে করো পৃথিবী থেকে তুমি অনেক দূরে আসো, ঠিক আছে? তোমাকে মনে করো যে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো মহাকাশ থেকে পৃথিবীকে এতটুকু দেখা যাবে, তাহলে তখন পৃথিবী কেমন? একটা বিন্দু ভর। তাহলে বিন্দু ভর ব্যাপারটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার, কথা বুঝছো? সূর্য একটা বিন্দু ভর, পৃথিবীও একটা বিন্দু ভর, তাই না? বিন্দু ভর মানে 1 কেজি 2 কেজি 2 মিলিগ্রাম, হ্যাঁ এরকম হইতে হবে এমনটা না, পৃথিবীও একটা বিন্দু ভর। তাহলে পৃথিবী থেকে আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, এই পয়েন্টে প্রাবল্যের সূত্র ই ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই হবে। কি কথা বুঝছো? এটাই হবে। যদি বলি পৃথিবী পৃষ্ঠে প্রাবল্য কত, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত? আর, তাহলে পৃথিবী পৃষ্ঠের উপর প্রাবল্যের সূত্র ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই ব্যাসার্ধের স্কোয়ার, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব আর স্কোয়ার, এটাই হবে। ঠিক আছে? তারপরেও যদি কারো মনে হয় যে ভাই এটা কেমন হইলো, কেন রে ভাই, পৃথিবীর ভর এম, এই পয়েন্টে প্রাবল্য চাইতেছো, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য চাইতেছো, তো ওই পয়েন্টে 1 কেজি ভর রাখো, 1 কেজি ভর, তাহলে 1 কেজি ভরের উপর যে বল সেটাই প্রাবল্য, একক ভর রাখলে যে বল অনুভব করবে সেটাই প্রাবল্য। তাহলে একক ভর যদি আমি এখানে রাখি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, তাহলে জি বড় হাতের এম 1 কেজি ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এই বলটাই তো প্রাবল্য। তাহলে একই সূত্র না? কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে হিসাব নিকাশ। তাহলে পৃথিবী বা গোলক ভর, নিরেট গোলক ভর এবং বিন্দু ভর, এদের জন্য আমরা প্রাবল্যের হিসাবটা পাইলাম। এইবার একটা জিনিস আমাকে একটু বলো, দেখো এই যে ভরটা বড় হাতের এম, যার ক্ষেত্র, এরই তো মহাকর্ষ ক্ষেত্র, এর মহাকর্ষ ক্ষেত্র, এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমরা বিভিন্ন পয়েন্টে প্রাবল্যটা বের করতেছি, তাই না? যার মহাকর্ষ ক্ষেত্র, একে বলা হয় ফিল্ড ক্রিয়েটিং ভর, বাংলায় বললে ক্ষেত্র সৃষ্টিকারী ভর, ক্ষেত্র সৃষ্টিকারী ভর বা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, এটা ক্ষেত্র সৃষ্টি করে, এরই তো ক্ষেত্র। এবার এই ক্ষেত্রের মধ্যে কোন পয়েন্টে প্রাবল্য বেশি, কোন পয়েন্টে প্রাবল্য কম, এটা হিসাব করার জন্য ওই যে এম পরিমাণ ভর এনে বসাইতাম, এই ভরটাকে বলা হচ্ছে, এই যে ভরটা, এই ভরটাকে বলা হচ্ছে টেস্ট ভর, টেস্ট করার জন্য আনছি, ঠিক আছে? টেস্ট ভর, টেস্ট ম্যাস, এই ভরটাকে আমরা টেস্ট করার জন্য আনছিলাম, এটা হচ্ছে টেস্ট ম্যাস। তাহলে আমরা কত দূরত্বে? আর দূরত্বে, ওকে। তাহলে দুটো ভর দেখলাম, তাহলে প্রাবল্য এখান থেকে আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য ই, এই ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো, প্রাবল্যটা টেস্ট ভরের উপর কিন্তু নির্ভর করে না। কোন ভরটা নিয়ে তুমি বসাইছো, সেটা কোন ভরটা নিয়ে বসাচ্ছ সেটার উপর প্রাবল্য ডিপেন্ড করে না, টেস্ট ভরের উপর কিন্তু প্রাবল্য কার উপর ডিপেন্ড করে, ভালো করে বুঝবা, এটার উপর ডিপেন্ড করে। এই ভরটা যত বেশি হবে তত ক্ষেত্রটা বড় হবে, ক্ষেত্রটা শক্তিশালী হবে, কোনো বিন্দুতে প্রাবল্যটাও তত বেশি হবে। এই ভরটা যত বেশি হবে তখন এখানে 1 কেজি ভর রাখলে বেশি বলে আকর্ষণ করবে, বুঝছো? ধরো এই ভরটা 2 কেজি, তাহলে 2 কেজি হলে আর দূরত্বে এখানে একক ভর রাখলে যে বলে আকর্ষণ করবে, এই ভরটা যদি 20 কেজি হয় তাহলে আরো বেশি বলে আকর্ষণ করবে। তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী ভরটা যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে। দেখো এই যে ই এর সাথে এম এর সম্পর্ক, আর দূরত্বের সাথে তো বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, এটা তো আমরা বুঝতেছি। কি কথা বুঝছো? বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, কি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এফ আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তুমি আমার এবার একটা প্রশ্নের উত্তর দাও তো। মনে করো এখানে 100 কেজি ভর আছে, 100 কেজি ভর, এর থেকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে, 2 মিটার দূরে এখানে 3 কেজি ভর রাখা হয়েছে, এটা এ বিন্দু। এখানে 2 কেজি ভর রাখা হয়েছে, এটা বি বিন্দু। বলো এ আর বি কোন পয়েন্টের প্রাবল্য বেশি হবে? এ আর বি কোন পয়েন্টের প্রাবল্য বেশি? এ ও বি কার প্রাবল্য? কার মানে কোন পয়েন্টের, ঠিক আছে? এ ও বি কোন বিন্দুর প্রাবল্য বেশি? বলো বলো। কেমন? দুইটার প্রাবল্য সমান, প্রাবল্য এ বিন্দুর প্রাবল্য বি বিন্দুর সমান। প্রশ্নটাই হয় নাই যে ভাই কোন বিন্দুর প্রাবল্য বেশি, ঠিক আছে, বা কোন ভরের উপর প্রাবল্য বেশি। যদি আমি প্রশ্নটা এটা করতাম যে কোন ভরের উপর প্রাবল্য বেশি, তাহলে প্রশ্নটাই হইতো না। কোন ভরের উপর প্রাবল্য মানে, কোন ভরের উপর প্রাবল্য মানে ভরের উপর প্রাবল্য হয় নাকি? প্রাবল্যের সংজ্ঞায় তো বলা আছে যে একক ভরের উপর বলকে বলা হয় প্রাবল্য। তাহলে প্রাবল্য 3 কেজির উপর প্রাবল্য বেশি না 2 কেজির উপর প্রাবল্য বেশি, এই প্রশ্নটা ঠিক না। প্রশ্নটা ঠিক হতো যদি আমি বলতাম 3 কেজি আর 2 কেজি কার উপর মহাকর্ষ বল বেশি। এটা যদি প্রশ্ন করতাম তাহলে প্রশ্নটা সঠিক ছিল, যে 3 কেজি এবং 2 কেজি কোন ভরটার উপর এই ভরের জন্য মহাকর্ষ বলটা বেশি, তাহলে 3 কেজির জন্য বেশি মহাকর্ষ বল, 2 কেজির জন্য কম। কিন্তু প্রাবল্য কার উপর? প্রাবল্য ভাই কার উপর? প্রাবল্য কার উপর হবে? 1 কেজি ভরের উপর প্রাবল্য। তাহলে প্রাবল্য আবার কার উপর বেশি? এটা হয় না, প্রশ্নটাই হয় না। প্রাবল্য যখন আমি বলবো প্রাবল্য কোথায় বেশি, এটা প্রশ্ন করতে হবে কোন বিন্দু দিয়ে, কোন বিন্দুতে প্রাবল্য বেশি। তাহলে প্রাবল্য ডিপেন্ড করে কোন বিন্দু, কোন ভর তার উপর ডিপেন্ড করে না। প্রাবল্য টেস্ট ভরের উপর ডিপেন্ড করে না। বুঝতে পেরেছ? তাহলে প্রাবল্য কোন বিন্দুতে? কাছের বিন্দুতে হলে প্রাবল্য বেশি, দূরের বিন্দুতে হলে প্রাবল্য কম। তো দেখা যাচ্ছে এখান থেকে এই দূরত্বটা 2 মিটার, এই দূরত্বটাও 2 মিটার, এই কারণে প্রাবল্যটা কি হবে? প্রাবল্যটা সেম হবে। কথা বুঝছো? প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে প্রাবল্যের যখন আমরা হিসাব নিকাশ করব ভেক্টর নিয়মে করব। ধরো কোন একটা ক্ষেত্রের মধ্যে অনেকগুলো ভর আছে, ধরো এ একটা ভর আছে m1, এ একটা ভর আছে এটা m2, এ একটা ভর আছে ধরো এটা m3, এরকম ভর আছে। এখন আমি বললাম নাও হিসাব করো এই যে এই বিন্দু পি বিন্দুতে প্রাবল্য, পিতে প্রাবল্য হিসাব করো। তাহলে কিভাবে হিসাব করবা? শোনো, প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। তাহলে m1 ভরের যেখানে প্রাবল্য বলবে, মনে মনে ভালো করে বাংলা কথা শোনো, কিন্তু যেখানে প্রাবল্য হিসাব করতে বলবে সেখানে মনে মনে 1 কেজি ভর ধরবা, তাহলে সুবিধা হবে ডিরেকশন পাওয়ার জন্য। প্রাবল্য ভেক্টর রাশি, ডিরেকশন পাইতে হবে না? তাহলে 1 কেজি ভরের উপর যে বল সেটাই প্রাবল্য। তাহলে m1 এই 1 কেজি ভরকে তার দিকে আকর্ষণ করবে, তাহলে এইটা হচ্ছে প্রাবল্য E1 মান হিসাব করবা। এখান থেকে এই দূরত্ব ধরো তোমার দেওয়া থাকবে, দূরত্ব জানো, তাহলে E1 হিসাব করবা। m2 ভর সে 1 কেজিকে তার দিকে টানবে, তাহলে 1 কেজি ভরের উপর যে বল সেটাই প্রাবল্য, E2টা হিসাব করবা। m3 ভর সে 1 কেজিকে তার দিকে টানবে, এই যে E3 এইটা হিসাব করবা। এই যে 3টা প্রাবল্য হিসাব করবা, দেন প্রাবল্যের হিসাব হবে লব্ধি প্রাবল্য। তাহলে E = হবে লব্ধি E1 প্লাস E2 প্লাস E3। এইবার ভেক্টর হিসাব যেভাবে করে সেভাবে, লম্বাংশ উপপাদ্য, সামান্তরিক সূত্র যেভাবে করো, মানে অর্থাৎ ভেক্টর অধ্যায়। এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের ম্যাথ। তাহলে প্রাবল্যের এই ব্যাপারটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আমি আপনার বিশাল ভক্ত। আচ্ছা ভক্ত হইলা আপনি আমাকে ব্লক মারছেন, কোথায় ব্লক মারছি? আমি তো কোথাও ব্লক মারি না, আমি তো কাউকে ব্লক মারিনি। তুমি আমার বিশাল ভক্ত, তো ভক্তকে কেন ব্লক মারবো? ব্লক তো মারি না, আমি তো কাউকে ব্লক মারি না। ওকে, তাহলে প্রাবল্য গেল, প্রাবল্য গেল। এবার আসো একটা কোশ্চেন, যে পৃথিবী একটি আপেলকে বড় এফ বলে আকর্ষণ করে, আর আপেলটি পৃথিবীকে ছোট এফ বলে আকর্ষণ করে। ছোট আপেল ছোট এফ বলে
আকর্ষণ করে। ডিইউতে আসা একটা এমসিকিউ, আকর্ষণ করে। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? অপশন এ, বড় এফ ইজ গ্রেটার দেন ছোট এফ। ছোট এফ ইজ গ্রেটার দেন বড় এফ। বড় এফ ইকুয়াল ছোট এফ। ডি নান, কোনোটি নয়। বলো। আচ্ছা, কোনটা? সি। খুবই সহজ কোশ্চেন, যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর এম। আর ধরো একটা আপেল, ধরো এখানে গাছে একটা আপেল, এই যে এটা হচ্ছে একটা আপেল, ঠিক আছে, ধরো আপেল। তো এই আপেলটা পৃথিবীকে সেন্টার টু সেন্টার বরাবর বল ক্রিয়া করে। তাহলে পৃথিবী আপেলটাকে টানতেছে বড় এফ বলে। এখন মহাকর্ষ বলের ক্ষেত্রে কি ছিল? ধরো এটা ছোট হাতের এম। মহাকর্ষ বলের ক্ষেত্রে দুইটা ভরবস্তু পরস্পরকে আকর্ষণ করবে। তো বলা হচ্ছে পৃথিবী আপেলকে আকর্ষণ করে বড় এফ বলে, আর আপেল পৃথিবীটাকে আকর্ষণ করে, আপেল পৃথিবীটাকে তার দিকে আকর্ষণ করে ছোট হাতের এফ বলে। এদের মধ্যে সম্পর্ক কি? বা এরা দুটো সমান। মহাকর্ষ বলের ক্ষেত্রে দুইটা ভর বস্তু M1 ও M2 পরস্পরকে যে বলে আকর্ষণ করে। এই যে M1, এই যে M2, এদের মধ্যকার দূরত্ব r। তাহলে M1 M2 কে আকর্ষণ করবে, M2 M1 কে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বল F = G M1 M2 ডিভাইডেড বাই r স্কয়ার। M1 M2 ডিভাইডেড বাই স্কয়ার। তাহলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে। তাহলে আপেল পৃথিবীকে যে বলে আকর্ষণ করবে, পৃথিবী আপেলকে সেম বলে আকর্ষণ করবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি। আমার প্রশ্ন আসলে সেটা না, আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা তাহলে যদি সেম বলেই আকর্ষণ করে, তাহলে এখান থেকে কোশ্চেন শুরু। তাহলে আপেল বোটাচ্যুত হয়ে পৃথিবী পৃষ্ঠে পড়ে কেন? পৃথিবী পৃষ্ঠে পড়ে কেন? পৃথিবী কেন আপেলের কাছে আসে না? না ভাই, অনেক ভাই কি সব প্রশ্ন করতেছেন আপনি, কি মাথা টাথা গেছে আপনার, পাগল হয়ে গেছেন? ঠিক আছে, পৃথিবী কেন আপেলের কাছে যাবে না? পৃথিবী আপেলের কাছে যায় না কেন? আপেলের কাছে যায় না কেন বলো। মনে করো এই আপেলটা গাছ থেকে বোটাচ্যুত হয়ে যাবে, তো তখন পৃথিবীকে বলবে যে আমি বোটাচ্যুত হয়ে যাব, আসো, এফ বলে টানতেছে, তাহলে পৃথিবী চলে যাবে আপেলের কাছে, এইভাবে পৃথিবী চলে যাবে, তাই না? বলো, তাহলে তা হয় না কেন? কেন আপেল পড়ে, আপেল গাছ থেকে টুপ করে নিচে পড়ে, তাই না? পৃথিবী পৃষ্ঠে পড়ে, পৃথিবী কেন যায় না? তো শোনো, এটার সুন্দর দুটো ব্যাখ্যা দেওয়া যায়, দুটো ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে পৃথিবী, আর ধরো এইটা হচ্ছে আপেলটা, এইটা হচ্ছে আপেল। আমরা কি করব যে আপেলের জন্য পৃথিবীর কেন্দ্রে আর পৃথিবীর জন্য আপেলের কেন্দ্রে প্রাবল্য হিসাব করব। বুঝতে পারছো আমার কথা? বোঝা গেছে? আপেলের জন্য পৃথিবীর কেন্দ্রে, আপেলের জন্য পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর জন্য আপেলের কেন্দ্রে প্রাবল্য হিসাব করব। এই যে দূরত্বটা, এই দূরত্বটা ধরো আর। তাহলে তুমি দেখো, মনে করো এই যে আপেলের এই পয়েন্টে প্রাবল্য, অর্থাৎ পৃথিবীর জন্য আপেল যে বিন্দুতে আছে সেই বিন্দুতে প্রাবল্য। তাহলে এই পয়েন্টে পৃথিবীর প্রাবল্য, পৃথিবীর প্রাবল্য, এই প্রাবল্যটা = জি। কার জন্য প্রাবল্য? পৃথিবীর জন্য। আপেল যেখানে আছে সেখানে, ধরো আপেল এখানে, আপেল নাই, ধরো আপেলকে কিছুক্ষণের জন্য মুছে দিলাম, আমি বললাম না এই পয়েন্টে প্রাবল্য হিসাব করো। কার জন্য? পৃথিবীর জন্য। তাহলে পৃথিবীর জন্য আপেল যেখানে আছে সেই পয়েন্টে প্রাবল্য হবে জি বড় এম, পৃথিবীর ভর, ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব আর স্কয়ার। তাহলে জি বড় এম বাই আর স্কয়ার। বুঝছো? কি ক্লিয়ার? এই প্রাবল্যটাকে আমরা ই পৃথিবীর ভর, আর্থ, ই দিয়ে লিখলাম। হ্যাঁ, ওকে। এইবার আসো, এইবার মনে করো পৃথিবী বাদ দাও, ধরো পৃথিবী নাই, তাহলে আমরা পৃথিবীর কেন্দ্রে আপেলের জন্য প্রাবল্যটা হিসাব করব। তাহলে আপেলের প্রাবল্য, এখানে আপেলের প্রাবল্য, এই আপেলের প্রাবল্য ই আপেল জি ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এইবার তুমি বলো কার প্রাবল্য বেশি, কার প্রাবল্য কম?
কার প্রাবল্যটা বেশি, কার প্রাবল্যটা কম? বলো বলো বলো। জি সেম আর সেম, জি সেম আর সেম। বড় এম পৃথিবীর ভর, ছোট এম আপেলের ভর। পৃথিবীর ভর অনেক 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 বড়, কার জন্য? আপেলের ভরের থেকে, আপেলের ভরের সাপেক্ষে। সেম, এটা সেম, এই প্রাবল্য সেম, প্রাবল্য সেম না। মহাকর্ষ বল সেম, প্রাবল্য সেম না। এখানে বড় এম, বড় এম, ভালো করে খেয়াল করো। এই পয়েন্টে পৃথিবীর প্রভাব আর পৃথিবীর কেন্দ্রে আপেলের প্রভাব দুইটা সেম না। আপেলের ভর খুবই কম, তাহলে পৃথিবীর কেন্দ্রে আপেলের যে প্রাবল্যটা সেটা এটা, একক ভরের জন্য প্রাবল্যটা। ঠিক আছে, আমার কথা বুঝছো? তাহলে প্রাবল্য কোথায়, কার জন্য বেশি বলো? প্রাবল্যটা কার বেশি? আপেল যে পয়েন্টে আছে সেই পয়েন্টে পৃথিবীর প্রাবল্য বেশি, আর পৃথিবী যেখানে আছে সেই পয়েন্টে আপেলের প্রাবল্যটা কম। তাহলে পৃথিবীর প্রাবল্যটা বেশি, পৃথিবীর ভর অনেক অনেক বেশি আপেলের ভরের তুলনায়, তাহলে পৃথিবীর প্রাবল্যটা বেশি। কথা কি বুঝতে পারছো? দেখো আমি আরেকটু সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এইটা একটা ভর আছে, এইটা একটা ভর আছে, এইটা বড় হাতের এম, এইটা ছোট হাতের এম। ঠিক আছে, এটা বড় হাতের এম, এটা ছোট হাতের এম। তাহলে এই যে ভর দুইটা, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে আর। তাহলে এও একে আকর্ষণ করবে, এও একে আকর্ষণ করবে, তাই না? এটা বড় এম, এটা ছোট এম, এ একে আকর্ষণ করবে, এ একে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বলটা তো সেম, আকর্ষণ বল এফ তো সেম। ঠিক আছে, এফ সেম। তাহলে এফ সেম, তো কে জোরে দৌড়াবে, কে আস্তে দৌড়াবে? এফ এর কারণে তো পরস্পরের কাছে আসবে, এফ এর কারণে তো পরস্পরের কাছে আসবে। তো কে তাড়াতাড়ি যাবে, কে ধীরে ধীরে আসবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? ঠিক আছে, কথা বুঝছো? তাহলে এর জন্য যদি আমি এ যেখানে আছে সেখানে প্রাবল্য চিন্তা করি, তাহলে জি বড় এম আর স্কোয়ার। আর এর জন্য এ যেখানে আছে সেখানে যদি প্রাবল্য জি ছোট এম আর স্কোয়ার, এই ছোট এম এর মান বড় এম এর তুলনায় অনেক অনেক কম। তাহলে এর জন্য ওই পয়েন্টে প্রাবল্যটা বেশি, এটাই বুঝাইতে চাচ্ছি। কথা বুঝছো? তাহলে দেখো, দেখো পৃথিবীর জন্য আপেল যে পয়েন্টে আছে সেই পয়েন্টে প্রাবল্য অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এই যে ই ই অনেক অনেক বেশি ই এ। এই কারণে বোটাচ্যুত হয়ে গেলে, আপেল পড়ে গেলে, আপেল যখন বোটাচ্যুত হয়ে যাবে তখন পৃথিবী পৃষ্ঠে আপেলটাকে টেনে নিয়ে আসবে। আর একটা জিনিস বলা যায়, আর একটা ভাবে সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়, এটাও খুব সুন্দর একটা ব্যাখ্যা। বল তো সেম, এফ এফ, বল তো সেম। তাহলে বল সেম, এর উপরও বল এফ, এর উপরও বল এফ, তাহলে বল বল প্রযুক্ত হলে ত্বরণ হবে। তাহলে ত্বরণ নিয়ে আপেল পৃথিবীর দিকে, পৃথিবী আপেলের দিকে আগাইতে থাকবে। কথা বুঝছো? তাহলে ত্বরণ, ধরো আপেলের জন্য ত্বরণ, আপেলে ত্বরণ, আপেলে, আপেলে ত্বরণ, যে আপেলের উপর কত ত্বরণ হবে, আপেলের ভর এম, তাহলে প্রযুক্ত বল কত, এফ। তাহলে এ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। আর এই মানে, এই এ মানে সেই জি, অভিকর্ষ ত্বরণ জি। ঠিক আছে, আপেল অভিকর্ষ ত্বরণের নিচে পড়বে। বোঝা গেছে? কথা বোঝা গেছে? আর পৃথিবীর জন্য যে ত্বরণ হবে, দেখো পৃথিবীর ত্বরণ, পৃথিবীর কি ত্বরণ হবে না? আপেল পৃথিবীকে টানতেছে, আপেল পৃথিবীকে টানতেছে, তাহলে পৃথিবীর ত্বরণ হবে না? হবে। এবার তুমি দেখো পৃথিবীর ত্বরণ এ দেখলে তুমি লজ্জায় পাবা, লজ্জা পেয়ে দেখবা মাটিতে ঢুকে গেছো। তাহলে পৃথিবীর ত্বরণ এ, এটাকে A1 বলি, এটাকে A2 বলি। এফ ডিভাইডেড বাই বড় হাতের এম। এই বলটা সেম, বলটা সেম, এই ছোট হাতের এম এর মানটা কম বলে এখানে এর মানটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, সেটাই আসবে। কিন্তু এখানে চিন্তা করো তো, এই যে বল, তাকে পৃথিবীর ভর, বিশাল ভর দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে বিশাল ভর দিয়ে যদি ভাগ দিই, তাহলে এই যে ত্বরণ, এই ত্বরণটা টেন্স টু জিরো, এই ত্বরণটা টেন্স টু জিরো ত্বরণ। তাহলে জিরো ত্বরণ বলে পৃথিবী আসলে নড়বে না। বুঝছো? ধরো একটা আপেলের, ধরো একটা আপেলের ওজন হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজি হলে বল যেটা হবে এফ, এই এফ যেটা হবে সেই এফ হবে 1 গুণ 9.8, 1 কেজি। তাহলে এফ ইকুয়াল টু এম জি। তাহলে 1 গুণ 9.8কে আমি একটু পৃথিবীর ভর দিয়ে ভাগ দিই, 6 ইন্টু 10⁻24 কেজি পৃথিবীর ভর, 6 ইন্টু 10⁻24 কেজি পৃথিবীর ভর। তাহলে যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেই ত্বরণ 1.63333 গুণ 10⁻24, 10⁻24। কি কথা বুঝছো? তাহলে এইটা, এইটা কি আর মানে বলার মানে দরকার আছে? এটা তো টেন্স টু জিরো ত্বরণ। এই কারণে পৃথিবী আসলে নড়বে না, নড়বে কে? আপেল, আপেল আসবে পৃথিবী পৃষ্ঠে। এটাই হচ্ছে কাহিনী। ওকে, এবার আসো, এবার আমরা পড়ব মহাকর্ষ বিভব। এখন মহাকর্ষ বিভব আমরা এক লাফ দিয়ে পড়তে পারবো না, কারণ আমরা ছোট মানুষ। তো তো মহাকর্ষ বিভব পড়ার জন্য কিছু জিনিস আগে থেকে একটু পড়ে নিতে হবে, জেনে নিতে হবে। তো সেই জিনিসগুলো আমরা একটু আগে জানবো। ঠিক আছে,
তো প্রথমে আসো বিভব শক্তি। প্রথমে আসো বিভব শক্তি কি জিনিস। কোনো বস্তুর আকার আকৃতি বা অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়। ধরো একটা স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় আছে, এই যে স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় আছে। এখন আমি যদি এর আকৃতির পরিবর্তন করি, মানে এটাকে যদি টেনে প্রসারিত করি, তাহলে কি করলাম, এর আকৃতির পরিবর্তন করলাম, এক্স পরিমাণ টেনে প্রসারিত করলাম, ফলে এর মধ্যে বিভব শক্তি জমা হবে। তুমি সেটা জানো যে বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। আকার আকৃতির পরিবর্তন করলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়। টেনে প্রসারিত করছো, এক্স পরিমাণ প্রসারণ হচ্ছে, ছেড়ে দিবা, দেখো গতিশক্তি নিয়ে ছুটে চলে যাবে আগের অবস্থানে। তাহলে এর মধ্যে একটা বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি জমা হয়ে আছে। কি কথা বোঝা গেছে? আকার আকৃতির পরিবর্তনের জন্য, এটা অবস্থার পরিবর্তনের জন্য হবে। অবস্থার পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হবে। আমি একটু ছোট্ট করে ডেফিনেশনটা লিখি, যে আকার আকৃতি বা অবস্থানের পরিবর্তনের কারণে, অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তা হচ্ছে বিভব শক্তি। তা বিভব শক্তি। এবার আসো, আমরা বিভব শক্তির অনেক ফরম্যাট হয়। বিভব শক্তির ধরো স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, এরকম অনেকগুলো ফরম্যাট হয়। যে স্প্রিংয়ে বিভব শক্তি, স্প্রিংয়ে বিভব শক্তি, তারপরে মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি। মহাকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি দুইটা সিমিলার, আসলে পার্থক্য একটু আছে, আমি দেখাবো সেটা। অভিকর্ষীয় বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, স্থিতিস্থাপকতার কারণে বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি। এরকম বিভব শক্তির অনেকগুলো ফরম্যাট হয়। তা আমরা স্প্রিংয়ে বিভব শক্তি পড়ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। অভিকর্ষ বিভব শক্তি 9-10 ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আমাদের মহাকর্ষ বিভব শক্তি লাগবে, মানে মূলত এইটা আমাদের লাগবে। ঠিক আছে, মূলত আমাদের এইটা লাগবে। এই যে এইটার উপরে আমরা একটু জোর দেবো। এইবার আসো, বিভব শক্তি কার দ্বারা কাজ? বিভব শক্তি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, মহাকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, স্প্রিং বলের বিরুদ্ধে, তড়িৎ বলের বিরুদ্ধে, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে। অর্থাৎ যে কোনো ধরনের বল তার বিরুদ্ধে, বলতে পারো যে বিরুদ্ধে কৃত কাজটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা এই যে বিভব শক্তিটা চাইতেছি, তাহলে বিভব শক্তি হচ্ছে, বিভব শক্তি আমরা ধরো অভিকর্ষীয় বিভব শক্তি চাইতেছি, অভিকর্ষীয় বিভব শক্তি। তাহলে এই অভিকর্ষ বিভব শক্তি হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। ঠিক আছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, এজেন্ট দ্বারা কাজ। তাহলেই বিভব জমা হবে। তুমি যদি অভিকর্ষ বলের পক্ষে কাজ করো, বিভব হারাবে। কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা কথার মানে তোমার বুঝাই দিচ্ছি। মনে করো এইটা হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম, প্রসঙ্গ তল। ঠিক আছে, রেফারেন্স ফ্রেম, প্রসঙ্গ তল। এই প্রসঙ্গ তল মানে ভূমি চিন্তা করো। এর সাপেক্ষে একটা বস্তুকে আমি এখান থেকে, একটা বস্তুকে আমি এইখান থেকে ধরো আমি এখানে উঠাই রাখতে চাই, এই পয়েন্টে নিয়ে যেতে চাই। তাহলে আমরা কি করব? আকার আকৃতির পরিবর্তন না অবস্থার পরিবর্তন? অবস্থার পরিবর্তন করব। তাহলে অবস্থার পরিবর্তনে এর মধ্যে যে অভিকর্ষ বিভব শক্তি জমা হবে সেটা হিসাব করতে চাই। তো অভিকর্ষ বিভব শক্তি কি? এক্সটার্নাল এজেন্ট দ্বারা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। এই বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে অভিকর্ষ বল কোন দিকে? অভিকর্ষ বল পৃথিবী তাকে আকর্ষণ করতেছে, তাহলে অভিকর্ষ বল নিচের দিকে, এমজি। এটা হচ্ছে অভিকর্ষ বল, পৃথিবী আকর্ষণ করতেছে এমজি বলে। এখন এই ভরটাকে এইচ উচ্চতায় উঠাই নিয়ে রাখতে হবে। এই পয়েন্টে এই উচ্চতার হচ্ছে এইচ।
তাহলে কে রাখবে? কার দ্বারা কাজ? এক্সটার্নাল এজেন্ট দ্বারা। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এটাকে ধরো, ধরছো, ধরছো, বলো ধরছো, ধরে রাখছো, কোনো বল দিছো কিনা বলো তো, ধরে রাখছো কোনো বল দিছো কিনা? জাস্ট ধরে রাখছি, বলো এই কলমটাকে আমি ধরে রাখছি, কোনো বল দিছি কিনা? দেখি কে কে বলতে পারে। সালসাবিল বলছে না, না না। ওমকার দাস বলছে ইয়েস। আচ্ছা, কেউ কেউ বলছে ইয়েস, কেউ 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 বলছে না। আমি এই কলমের উপর বল দিছি কিনা? ইয়েস, অফকোর্স বল দিছি। এই দেখো, বল না দিলে এই যে নিচে পড়ে গেছে, দেখছো কেন পড়ে গেল? অভিকর্ষ বলের জন্য নিচে পড়ে গেছে। তা আমি ধরে রাখছি মানে কি করছি? আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে বল দিয়ে ধরে রাখছি। আমি যদি বল না নিতাম তাহলে পড়ে যেত। তা আমি বল দিয়ে ধরে রাখছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে বল দিয়ে ধরে রাখছি। তাহলে আমি যদি ধরে রাখি তাহলে বল দিছি কিনা? অনেকে ভাই ধরে রাখছেন কোনো বল দেন না, অবশ্যই দিছি। ধরে রাখলেই অভিকর্ষ বল নিচের দিকে, আমি বল দিচ্ছি উপরের দিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে। এটা কি বুঝতে পারছো? এই যে কলমটাকে আমি ধরে রাখছি, এভাবে ধরি, এভাবে ধরি, যেভাবে ধরি, ধরে রাখছি তো। তাহলে একে পৃথিবী টানতেছে, এমজি বলে নিচের দিকে টানতেছে, আমি ধরে রাখছি মানে আমি এমজি এর বিরুদ্ধে বল দিছি। বুঝলা এটা? তাহলে আমি ধরে রাখলেই এমজি এর বিরুদ্ধে বল দিছি, এই যে আমি বল দিছি। তাহলে আমার দেওয়া বল হচ্ছে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। আমি ধরে রাখছি, জাস্ট ধরে বল দিচ্ছি। কতটুকু বল দিচ্ছি? উপরের দিকে। এই যে আমি ধরে রাখছি, জাস্ট ধরে রাখছি, আমি এক্সট্রা বল দিই না, শুধু ধরে রাখছি। তাহলে ধরে রাখলে নিচের দিকে ওজন এমজি, তাহলে উপরের দিকে এমজি এর সমপরিমাণ বল আমি দিছি। তাহলে এক্সটার্নাল এজেন্ট ওজনের সমপরিমাণ বল দিছে। এইবার তুমি বলো, আমি যে বলটা দিছি, এক্সটার্নাল এজেন্ট যে বলটা দিছে, সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে নাকি পক্ষে? বলো। বিরুদ্ধে। ইয়েস, নিচের দিকে অভিকর্ষ, আমি বল দিচ্ছি কোন দিকে? উপরের দিকে। তাহলে বিরুদ্ধে, এই যে এক্সটার্নাল এজেন্ট দ্বারা অভিকর্ষ বলের বিরুদ্ধে। এবার কোথায় নিব? উপরে নিব, উপরে এখানে নিয়ে যাব, এই সূত্রতায় উঠাই নিয়ে এখানে নিয়ে রাখবো। তাহলে এই সূত্রতা এখানে নিয়ে রাখতে কৃত কাজ। আসো কৃত কাজটা হিসাব করি। তাহলে কৃত কাজ, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এফইএক্সটি, সরণ এইচ, মধ্যবর্তী কোণ cos 0। এইচ যেদিকে, এই যে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক বলটা সেই দিকে, দেখো এইচ সরণ যেদিকে, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক বল এই যে দুইটা ডিরেকশন একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি বসালাম। ঠিক আছে। অনেকে ভাই ইন্টিগ্রেশন করলেন না, যে ইন্টিগ্রেশন কেন করব? এমজি তো ধ্রুব, এমজি তো ধ্রুব, তাহলে ইন্টিগ্রেশন করা লাগবে। এমজি, জি তো ধ্রুব, এমজি। অনেকে ভাই জি ধ্রুব না তো, এই আপাতত চিন্তা করো জি ধ্রুব, আপাতত চিন্তা করো জি ধ্রুব, মানে ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায়, অনেক বেশি উচ্চতায় না। অনেকে ভাই এটা তো আপনি গোজামিল দিচ্ছেন। না রে ভাই, গোজামিল দিচ্ছে না, একটু ধৈর্য ধরো, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে খুব সামান্য উচ্চতার ঘটনা, এটা ভূপৃষ্ঠ থেকে খুব সামান্য উচ্চতার ঘটনা, এই 10 মিটার, 20 মিটার, 30 মিটার উচ্চতার ঘটনা, যেখানে জি মোটামুটি কনস্ট্যান্ট। তাহলে এম জি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট বল দ্বারা কৃত কাজে ইন্টিগ্রেশনের দরকার নেই। তাহলে এম জি এইচ cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 1 থাকলো কি এম জি এইচ। এই যে কৃত কাজটা, এই কৃত কাজটাই বিভব শক্তি ইপি। জানি না এটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি না? ইপি ইকুয়াল টু এম জি এইচ, বোঝা গেছে? ইকুয়াল হয় কিভাবে? এমজি। কেন? এই কলমের ওজন কত? এমজি। আমি ধরে রাখছি মানে কোন দিকে বল দিছি? দেখো তো লব্ধি বল শূন্য না, আমি ধরে রাখছি, তাহলে আমি এমজিকে ঠেকায় রাখছি না? নিচের দিকে এমজি, আমি ধরে রাখলাম, তাহলে আমি উপরের দিকে এমজি এর সমপরিমাণ বল দিলাম না? এইটাই তো, তাই না? তাহলে ইপি ইকুয়াল টু এমজিএইচ। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা এই যে কৃত কাজ, এইটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? অভিকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজটা বিভব শক্তি। তাহলে ভালো করে পয়েন্ট দেখো। ঠিক আছে, আমরা এখানে বিভব শক্তি চিনছিলাম, এখানে আমরা এক্সটার্নাল এজেন্ট দ্বারা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা বিভব শক্তি। এইবার এইবার আসো, বিরুদ্ধে কাজ, ঠিক আছে, কিন্তু কিভাবে কাজ জানো? সমবেগে কাজ। ত্বরণ দিয়েও তুমি কাজ করতে পারতা, এই সূত্রটাই তো উঠাবা, তুমি ত্বরণ দিয়ে উঠাইতে পারতা। ত্বরণ দিয়ে উঠাইলে যে কাজ হইতো, সেই কাজকে আমি চোখ বন্ধ করে বিভব শক্তি বলতে পারতাম না। খুব ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবা, খুবই ভারী কথাবার্তা এগুলো। যদি আমি সমবেগে কাজ করি তাহলে যে কাজটা হবে পুরোটাই বিভব শক্তি, কিন্তু যদি আমি ত্বরণ দিয়ে কাজ করতাম তাহলে সেটা বিভব শক্তি, পুরোপুরি বিভব শক্তি হতো না। তাহলে এবার আসো, প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কিভাবে কাজ? এক্সটার্নাল এজেন্ট দ্বারা তো কাজ বুঝলাম,
কিভাবে কাজ? উত্তর হচ্ছে সমবেগে কাজ। সমবেগে কাজ, কাজটা সমবেগে করতে হবে। তুমি যদি ত্বরণ দিয়ে করো তাহলে ভাই হবে না। তো ভাই আগে তো এত কিছু বললেন না, আগে শুধু কাজটা বের করে দেখালাম, এবার আসো ভেঙে চলে দেখাই। এটা হচ্ছে সেই রেফারেন্স ফ্রেম বা ভূমি। এখানে এম ভরের একটা বস্তু আছে, একে আমরা এই উচ্চতায় উঠাই, এখানে রাখবো। আমি সমবেগে নিয়ে রাখবো, বুঝছো? সমবেগে, কোনো ত্বরণ হইতে দেওয়া যাবে না। তাহলে আসো, এর উপর পৃথিবীর যে টান বল, অভিকর্ষ বল, সেটা এমজি। ধরো এরে, ধরো একে উঠাও, ধরো, ধরছো? ধরলেই আমি বল দিছি কোন দিকে? উপরের দিকে। এক্সটার্নাল এজেন্ট দ্বারা বল এফ ইকুয়াল টু এমজি। এমজি দিলাম, নিচে কত? এমজি। তার সমপরিমাণ বল দিলাম। বলো এই বস্তুর উপর লব্ধি বল কত? বলো লব্ধি বল কত? লব্ধি বল শূন্য, কোনো লব্ধি বল নাই। এটা এমজি, সমপরিমাণ বল উপরের দিকে দিলাম, তাহলে লব্ধি বল শূন্য। এফ নিট, লব্ধি শূন্য। বোঝা গেছে? লব্ধি যদি শূন্য হয় তাহলে ত্বরণ হবে? লব্ধি বল যদি শূন্য হয় ত্বরণ হবে না। তাহলে ত্বরণ না হলে কি হবে? বলো কি থাকবে? এই বস্তুটা কি থাকবে? বস্তুটা স্থির থাকবে। এই দুটো বল পরস্পরকে নাকচ করে দিচ্ছে। একটা বস্তু, এই যে একটা বস্তু, এই বস্তুর উপর নিচের দিকে বল 5 নিউটন, উপরের দিকে বল 5 নিউটন। বলো লব্ধি বল কত? শূন্য। তাহলে বস্তুটা কি হবে? স্থির থাকবে। বুঝছো? বুঝো নাই? স্থিরই থাকবে, স্থিরই থাকতে হবে। নিউটন তাই বলছে। নিউটন কি বলছে? স্থিরও থাকতে পারে, সমবেগেও চলতে পারে। নিউটনের প্রথম সূত্রটা কি? বাহ্যিক বল প্রযুক্ত না হইলে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, স্থির থাকতে পারে, সমবেগে চললে সেই বেগ বজায় রাখতে পারে। তাহলে অনেকে ভাবে কি যে লব্ধি বল শূন্য হলে মানে স্থির। এই ধ্যান ধারণা থেকে বের হও রে ভাই। লব্ধি বল শূন্য মানে স্থির হইতে পারে, আবার তারা যদি গতিশীল করো তাহলে কেমনে গতিশীল করবা? সমবেগে। তাহলে এইটারে খুবই স্লোলি, ভালো করে বুঝো, খুবই স্লোলি, ধীরে 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 ইনফিনিটি স্টেজের মাধ্যমে, ইনফিনিটি স্টেজ, ইনফিনিটি ধাপ। কেন ভাই ইনফিনিটি ধাপ কেন? কারণ বস্তুটা তো প্রথমে থেমেছিল, বস্তুটা তো প্রথমে স্থির ছিল, তো তারে তো আমি সমবেগে উঠাবো, তাহলে একটু তো গতিশীল করতে হবে, তাই না? তো এই গতিশীল, এই যে একটু গতিশীল, এখানে যেন ত্বরণ টরণ কোনোভাবে না হয়। তাহলে ত্বরণ না হইলে থিওরিটিক্যালি আমার বলো, ত্বরণ যদি না হয় তাহলে এইটারে যে আমি উঠাবো, উপরের দিকে নিব, খুবই ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে, খুবই স্লোলি, সমবেগে আস্তে 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 তাকে নিতে হবে। তাহলে সমবেগে নিতে হবে, কথা বুঝছো? ত্বরণ হইতে দেওয়া যাবে না, ত্বরণ হইতে দেওয়া যাবে না। তাহলে খুবই ধীরে 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 স্লোলি তোমার এই উচ্চতায় উঠাইতে হবে, ইনফিনিটি স্টেজের মাধ্যমে, ইনফিনিটি ধাপের মাধ্যমে। তাহলে আসো, এইটা হচ্ছে এইচ, এই যে এইচ উচ্চতায় উঠাই নিয়ে রাখতে হবে। তাহলে কোন দিকে সরণ? উপরের দিকে। এমজি এক্সটার্নাল এজেন্ট কর্তৃক বল উপরের দিকে। তাহলে এবার এই যে সমবেগে কাজ, এক্সটার্নাল এজেন্ট দ্বারা সমবেগে কাজ, এমজি এমজি এইচ cos 0 ডিগ্রি। তো এই যে কৃত কাজটা, এই কৃত কাজটাই বিভব শক্তি ইপি, দ্যাট ইজ এমজি এইচ। কথা হচ্ছে ভাই এটাই তো বিভব শক্তি, তো ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে ত্বরণ দিয়েও কাজ করতে পারতাম, তো আমি এই উচ্চতায় উঠায় রাখবো, আমি ত্বরণ দিয়ে উঠাইতে পারতাম। ভাই কেমনি? আচ্ছা আসো দেখাই কেমন। এবার আসো ত্বরণ দিয়ে, এটা গেল সমবেগে, একটু হেডিংটা লিখে রাখি, সমবেগে কাজ। এবার আসো ত্বরণের দিয়ে কাজ, ত্বরণ দিয়ে কাজ। ত্বরণ দিয়ে কি উঠানো সম্ভব? হ্যাঁ সম্ভব। এই বস্তুটাকে এই উচ্চতায় উঠাবো, এই উচ্চতায় এই পয়েন্টে উঠাবো, কিন্তু এবার ত্বরণ দিয়ে আসো, নিচের দিকে এমজি, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক বলটা দিতে হবে উপরের দিকে। তাহলে এক্সটার্নাল এজেন্ট বল দিবে এবার উপরের দিকে, বল এফ, এই যে এফ ই এক্স টি। বলো তো এফ ই এক্স টি কি শুধু এমজি? বলো এবার এফ ই এক্স টি কি শুধু এমজি? না, শুধু এমজি না, এমজি এর থেকে আরেকটু বেশি। তাহলে এই যে এমজি, এই যে এমজি, সেই এমজি তো দিলাম, সেই এমজি এই এমজিকে নাকচ করে দিল, কিন্তু আমি ত্বরণ দিব। এর ভর কত? এর ভর এম। তাহলে ত্বরণ কত দিতে হবে? ধরো ত্বরণ এ ত্বরণে উঠাবো আমি, এর এ ত্বরণ দিয়ে উঠাই দিব। তাহলে এ ত্বরণ দিয়ে উঠাইলে আমার উপরের দিকে যে বলটা দিতে হবে, এটা এমজি প্লাস
এম এ হইতে হবে, এম জি প্লাস এম এ। বুঝতে পারছো? এম জি প্লাস এ। অনেকে ধরো এটা বুঝে নাই। আচ্ছা, এটা যদি না বুঝো কোনো সমস্যা নেই, আসো, না বুঝলে কোনো সমস্যা নেই। ধরো এখানে দেখাই, এই যে বস্তুটা, এই বস্তুটার নিচের দিকে এমজি। এখন বলা হচ্ছে উপরের দিকে তুমি বল দিছো, কিন্তু উপরের দিকে যে বলটা দিছো সেই বলের জন্য ত্বরণ হয়েছে। এই যে উপরের দিকে তুমি বল দিছো, এই বলের জন্য কি হয়েছে? ত্বরণ হয়েছে। কোন দিকে ত্বরণ হয়েছে বলো? লিফটের মতো। গুড, ভেরি গুড। এই তো লিফটের মতো। কোন দিকে ত্বরণ হয়েছে? উপরের দিকে। কত ত্বরণ? এ ত্বরণ। তাহলে বলো লব্ধি বল কি জিরো? নিউটনের সূত্র খাটাও তো, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। খাটাও তো সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। লব্ধি বল বলো, লব্ধি বল কত? বস্তুটা যেহেতু এম ভরের বস্তু, এ ত্বরণে উপরে উঠছে, এই যে এ ত্বরণ হয়েছে, এই বল আর এই বলের কারণে এ ত্বরণ হয়েছে। তাহলে লব্ধি বল যেহেতু উপরের দিকে উঠছে, ত্বরণ যেহেতু উপরের দিকে, তাহলে এটা বড়, এটা ছোট, এটা থেকে এটা বাদ গিয়ে যা থাকবে সেটাই লব্ধি বল। মনে করে একটা বস্তুর উপর উপরের দিকে 10 নিউটন বল, নিচের দিকে 6 নিউটন বল, তাহলে লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে 10 বিয়োগ 6, তার মানে উপরের দিকে 4, এই 4 নিউটন বলের জন্য ত্বরণ হয়েছে এ। ওকে, তাহলে লব্ধি বল হচ্ছে এফ ই এক্স টি মাইনাস এম জি, এই যে লব্ধি বল। আর নিউটন সাহেব আমাদের কি বলছে? সামেশন অফ এফ, লব্ধি বল ইকুয়াল টু এম এ। লব্ধি বল ইকুয়াল টু এম এ। তাহলে অতএব এফ ই এক্স টি এইটা ইকুয়াল টু এম জিকে ওই পাশে পাঠাও। দেখো তো এম জিকে ওই পাশে পাঠাইলে এম জি প্লাস এম এ হয় কি না? কি বোঝা গেছে? বলো। এই যে এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল যখন ত্বরণ হবে। আচ্ছা, এই ত্বরণ নিয়ে যখন আমি বস্তুটাকে এই সূত্রতা এখানে উঠাবো, বস্তু যখন এখানে পৌঁছাবে, দেখি তুমি বলবা বস্তু যখন এই পয়েন্টে পৌঁছাবে তখন কি তার বেগ জিরো হবে? যেহেতু ত্বরণ দিয়ে উঠাচ্ছি আমি, ধরো ত্বরণ দিয়ে উঠাচ্ছি, এই পয়েন্টে তার আদিবেগ জিরো হইতে পারে, বা আদিবেগ জিরো না হয়ে ধরো একটা আদিবেগ থাকতে পারে। ধরো আদিবেগ আছে, যেহেতু ত্বরণ দিয়ে উঠাচ্ছি, ধরো আদিবেগ আছে, এই পয়েন্টে গিয়ে তার তার বেগটা কি শূন্য হবে? শূন্য হবে যদি ত্বরণ হয় না, তাহলে একটা বেগ তার থাকবে। অনেকে বলতে পারো, ভালো করে তাকাও, অনেকে বলতে পারো ভাই এই পয়েন্টে তো বেগ থাকবে, তাহলে তো বস্তু এখানে পৌঁছাবে না, বস্তু তো আরও উপরে পৌঁছাবে। ভাই আমার কথা হচ্ছে আমি এই পয়েন্ট পর্যন্ত নিতে চাই, এরপরে কই যাবে আমার দেখার দরকার নেই। মনে করো ভিডিও করতেছি যে এই পয়েন্ট পর্যন্ত নিতে কাজ, তাহলে ত্বরণ দিয়ে উঠাই নিয়ে যাচ্ছি, লিফটের মতো ত্বরণ দিয়ে উঠাই নিয়ে যাচ্ছি, এখান থেকে ভিডিও করা শুরু করছি, এখানে পৌঁছাইছে, ভিডিও কাট করে দিছি, এরপরে কি হবে আমার দেখার বিষয় না। আমার কথা বলছে এই পয়েন্টে উঠাইতে কাজ, আমি কিভাবে উঠাইছি? ত্বরণ দিয়ে উঠাইছি। বোঝা গেছে? আগে কিন্তু বেগটা সমবেগ ছিল, ঠিক আছে? এখানেও যে বেগ ছিল, এই যে এই পয়েন্টেও যে বেগ ছিল, এই পয়েন্টেও কিন্তু যখন পৌঁছাইছে ওই একই বেগ, মানে ধীরে 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 নিয়ে গেছি, ঠিক আছে? খুবই স্লোলি নিয়ে গেছি। তাহলে আগে ছিল সমবেগে, এবার হচ্ছে ত্বরণ দিয়ে, তাহলে ইউ ভি। এবার আসো এই ক্ষেত্রে যদি কৃত কাজটা বের করি, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ, তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এফ ই এক্স টি এইচ কস 0 ডিগ্রি। এফ ই এক্স টি হচ্ছে এম জি প্লাস এম এ ইন্টু এইচ, ভেঙে দিলে এম জি এইচ প্লাস হচ্ছে এম এ এইচ। দেখো এম জি এইচ প্লাস এম এ এইচ, এম জি এইচ বিভব শক্তিটা আছে, প্লাস একটা ভেজাল অ্যাড হয়ে আছে, প্লাস একটা ভেজাল অ্যাড হয়ে আছে। কি সেই ভেজালটা জানো? গতিশক্তির পরিবর্তন। দেখাচ্ছি তোমারে। এম জি এইচ প্লাস, দেখো এটা ভি, এটা ইউ, উপরের দিকে গেছে এ ত্বরণ নিয়ে, এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, যে এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু, অন্য কালিতে লিখি এখানে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as মানে এ এইচ। তাহলে এ এইচ মানে হচ্ছে, অতএব এ এইচ মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে বসাই এখানে, এম এ এইচ মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। দেখো তো এটা কি? এটা এটা গতিশক্তির পরিবর্তন, এটা বিভব শক্তি, আর এটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। অর্থাৎ এইবার এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করছে সেই কাজের মধ্যে বিভব শক্তিও আছে প্লাস গতিশক্তিও আছে, ঠিক আছে? বিভব শক্তিও আছে প্লাস কি আছে? গতিশক্তিও আছে। কি কথা বুঝছো? ধরো আমি তোমারে বললাম, আচ্ছা আগে এখানে বলি, তাহলে আমরা এক্সটার্নাল এজেন্ট দ্বারা দুইভাবে কাজ দেখলাম, একবার সমবেগে কাজ আর একবার ত্বরণ দিয়ে কাজ। সমবেগে না, ত্বরণ দিয়ে কাজ।
আমাদের বলা হচ্ছে বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে সমবেগে যে কাজটা, সেটাই বিভব শক্তি। এক্সটার্নাল এজেন্ট কাজ করবে, তো কাজটা সমবেগে করতে হবে, তাহলেই বিভব শক্তি পাওয়া যাবে। দেখো এমজিএস ত্বরণ দিয়ে কাজ করলে কি বিভব শক্তি পাওয়া যাবে না? ত্বরণ দিয়ে কৃত কাজটাকে আমি বিভব শক্তি বলতে পারবো না? উত্তর হচ্ছে না। তাহলে আমি মিথ্যা বলে ফেলবো, ঠিক আছে, মিথ্যা বলে ফেলবো। আমি যদি বলি ত্বরণ দিয়ে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজটাই বিভব শক্তি, তাহলে মিথ্যা কথা, কারণ তখন এই পুরোটাকে বুঝাবে বিভব শক্তি। বুঝা গেছে? ত্বরণ দিয়ে এক্সটার্নাল এজেন্ট দ্বারা ত্বরণ দিয়ে কাজটা বিভব শক্তি, তাহলে এই পুরোটাকে বিভব শক্তি বুঝাবে। তুমি বলো এই পুরোটা কি ভাই বিভব শক্তি? না রে ভাই, পুরোটা বিভব শক্তি না। এর মধ্যে বিভব শক্তি আছে, এর মধ্যে বিভব শক্তি আছে, বাট পুরোটা বিভব শক্তি না। তো তাহলে পুরো কাজটা বিভব শক্তি কোথায়? কিভাবে কাজ করলে, কিভাবে কাজ করলে পুরো কাজটাই বিভব শক্তি, একেবারে বিশুদ্ধ বিভব শক্তি, তার মধ্যে কোনো ভেজাল নেই। কোথায়? এই যে সমবেগে, দেখো সমবেগে কাজ করো, সমবেগে কাজ করলে এই যে পুরো কাজটাই বিভব শক্তি, এর মধ্যে কোনো ভেজাল নাই। পুরো কাজটাই বিভব শক্তি, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু এখানে কি আছে? এখানে কৃত কাজটা বিভব শক্তি আছে, এই কথা অস্বীকার করতেছি না আমি, কিন্তু বিভব শক্তি প্লাস একটা ভেজাল শক্তি আছে। এই যে ভেজাল, এটা হচ্ছে ভেজাল। কি বুঝছো? ক্লিয়ার? তোমার আমি বলছি যে দাও যাও, তুমি মনে করো নদীতে যাও, নদীতে যাইয়া ধরো যে বিশুদ্ধ পানি নিয়ে আসবা, পানির মধ্যে যেন কাদা বালি টালি না থাকে, ঠিক আছে, বিশুদ্ধ পানি নিয়ে আসবা। এখন তুমি কি করলা? একটা কলস নিয়ে ধরো নদীতে গেলা, গিয়ে তুমি পানি নিয়ে আসলা। এখন পানি নিয়ে আসলা, ওর মধ্যে আমি দেখতেছি পানিও আছে আবার কাদা বালিও আছে, ঠিক আছে, কাদামাটিও আছে। তাহলে তুমি বিশুদ্ধ পানি নিয়ে আসছো, কিন্তু সেই বিশুদ্ধ পানির মধ্যে আবার ভেজাল মিশানো আছে। তা আমি ওইটা চাইতেছি না, আমি চাইতেছি তুমি বিশুদ্ধটা নিয়ে আসো, বিশুদ্ধটা। তাহলে তুমি কিভাবে কাজ করলে কৃত কাজটা পুরো বিশুদ্ধ বিভব শক্তি হবে, তার মধ্যে কোনো ভেজাল থাকবে না, সেটা হচ্ছে সমবেগে। আমরা সংজ্ঞায় বলতেছি যে এক্সটার্নাল এজেন্ট দ্বারা মহাকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কৃত কাজ সেটাই বিভব শক্তি। কিন্তু তখন তো প্রশ্ন উঠবে যে ভাই কৃত কাজটা তো দুইভাবে করা যায়, কোনভাবে কৃত কাজটা বিভব শক্তি আপনি তো ক্লিয়ার করে বলতেছেন না। তো আমরা ওই কথাগুলাকেই ভাঙতেছি, ক্লিয়ার করে বলতেছি, কোনো কনফিউশন আমরা রাখবো না যে হ্যাঁ অবশ্যই এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজটা বিভব শক্তি, কিন্তু সেই কাজটা বিভব শক্তি হবে তখনই যখন তুমি সমবেগে করবা, তাহলে পুরো কাজটা বিভব শক্তি। কিন্তু যদি তুমি ত্বরণ নিয়ে কাজটা করো, বিভব শক্তি তুমি পাবা, কিন্তু ভাই বিভব শক্তির মধ্যে ভেজাল মিশানো থাকবে, ঠিক আছে, চালের মধ্যে ডাল মিশানো থাকবে। তোমার দরকার চাল, তাহলে তুমি শুধু চাল চাষ করবা, বুঝছো আমার কথা? বুঝছো? তাহলে আমার দরকার শুধুমাত্র বিভব শক্তি, তাহলে আমি কাজটা করবো কিভাবে? সমবেগে। এটাই হচ্ছে কথা। কি কথা বুঝছো? এটাই হচ্ছে কথা। তাহলে এই জিনিসটা বোঝা গেছে। তাহলে আমরা ত্বরণ দিয়ে কাজ করবো না, কারণ ত্বরণের মধ্যে ভেজাল চলে আসবে। তাহলে এক্সটার্নাল এজেন্ট কাজ করবে সমবেগে, তাহলে বিভব শক্তি পাওয়া যাবে। এইবার আসো আর একটা সুন্দর কথা, 2 মার্কের প্রশ্ন পড়াচ্ছি কিন্তু এগুলা এক একটা 2 মার্কের প্রশ্ন, প্রত্যেক পৃষ্ঠায় কিন্তু এক একটা 2 মার্কের প্রশ্ন। এবার বলা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি পথের উপর ডিপেন্ড করে না, পথের উপর ডিপেন্ড করে না, পথের উপর নির্ভর করে না, পথ ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, স্টেট ডিপেন্ডেন্ট, পথ ডিপেন্ডেন্ট না বিভব শক্তি। তো সত্যি কি? দেখি আসো, মনে করো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা বস্তুকে এই উচ্চতায় এখানে উঠাই নিয়ে রাখতে হবে, ওকে, এম ভর, এম ভরের বস্তু। তাহলে নিচের দিকে এম জি, তুমি বল দিবা উপরের দিকে, এই যে তোমার দেওয়া বল, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল এম জি উপরের দিকে। অনেকে ভাই এম জি উপরের দিকে কেমন হইলো? ভাই এটা এক্সটার্নাল এজেন্ট দ্বারা প্রযুক্ত বল এম জি, বুঝছো? নিচের দিকে এম জি ছিল, তার বিরুদ্ধে বল। এবার সরণ কত? সরণ হচ্ছে এইচ, এই যে সরণ, এটা হচ্ছে এইচ, এই পয়েন্টে উঠাইতে কৃত কাজ, এই পয়েন্টে উঠাইতে কৃত কাজ। তাহলে কৃত কাজ এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ বিভব শক্তি, সেটা হচ্ছে এম জি এইচ cos 0 ডিগ্রি, এম জি এইচ cos 0 ডিগ্রি, দ্যাট ইজ এম জি এইচ। আচ্ছা এইবার আসো, আমি এই উচ্চতায় উঠাবো, কিন্তু ডিরেক্ট সোজা নিয়ে যাব না, এবার একটু ঘোরানো ঘোরানো পথে যাব। দেখো এবার আমি এই উচ্চতায় উঠবো এভাবে যে প্রথমে এখানে বস্তুটা আছে, তাকে আমি এখান থেকে প্রথমে এতটুকু নিব, এতটুকু নিব, এটা হচ্ছে এই সন। তারপরে বস্তুটা যখন এখানে পৌঁছাবে, এখানে যখন পৌঁছাবে, তারপরে এখান থেকে আমি এইদিকে যাব,
এখান থেকে এই দিকে যাব, এটা ধরো x1, তারপরে বস্তুটা এখানে আসলো, এখান থেকে আমি আবার উপরের দিকে যাব এতটুকু, এটা হচ্ছে h2, তারপরে এখান থেকে এদিকে গেলাম x2, ঠিক আছে, তারপরে এখান থেকে এটা h3, এই পয়েন্টে পৌঁছে গেলাম, এই এবার আমার ফিরতে হবে এই পয়েন্টে। দেখো আমার ফিরতে, আমার টার্গেট ছিল এই পয়েন্টে ফেরা, ঠিক আছে, আমার টার্গেটটা ছিল এই পয়েন্টে ফিরে আসা। তাহলে এখান থেকে এবার এই পয়েন্টে ফিরে আসবো, এতটুকু দূরত্ব অতিক্রম করে ফিরে আসবো। এটা ধরো x3 অতিক্রম করে এখানে ফেরত আসলাম। এই যে এখানে ফেরত আসলাম। তো এইভাবে আমি যাব। তাহলে কি করতেছি আমি একটু তোমার বলি। এই যে বস্তুটা ছিল, এই বস্তুটা কি যে আমি নিলাম এখান থেকে এইখানে নিয়ে আসছি। আগে কি ছিল, এখান থেকে ডিরেক্ট আর এবার তাহলে পথ সেম না, দেখো পথ আলাদা। তো আমরা কি করব, এই পথে কৃতকাজ হিসাব করবো। আসো এই পথে কৃতকাজটা হিসাব করব। তাহলে কৃতকাজ এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃতকাজ। তো দেখো কৃতকাজ, এই যে প্রথম ধাপের কৃতকাজ W1, তারপরে পরের ধাপে কৃতকাজ W2, তারপরের ধাপে কৃতকাজ W3, তারপরের ধাপে W4, তারপরের ধাপে W5, তারপরের ধাপে W6। এই যে এটা হচ্ছে কাজ। আসো এক এক করে হিসাব করি, সবাই বোর্ডে থাকো। বস্তুটাকে এই যে আমি ধরছি, তাহলে আমি কোন দিকে বল দিচ্ছি, আমি উপরের দিকে বল দিচ্ছি। এই যে উপরের দিকে কতটুকু mg, তাহলে আমি সবসময় বস্তুটাকে এভাবে ধরে রাখছি, এভাবে ধরে এভাবে গেছি, এভাবে উঠাইছি, আবার এদিকে নিয়ে আসছি, আমি সবসময় ধরে রাখছি। তাহলে আমি সবসময় বল দিচ্ছি কোন দিকে, উপরের দিকে। তাহলে সবসময় mg কোন দিকে, উপরের দিকে। সবসময় mg উপরের দিকে, উপরের দিকে আছে সব জায়গায় mg আছে কোন দিকে, উপরের দিকে। সব জায়গায় mg আছে কোন দিকে, উপরের দিকে। কথা কি বুঝতে পারছো? সবসময় mg আছে উপরের দিকে। তাহলে এবার আসো আমরা কৃতকাজটা বের করি। তাহলে প্রথমে W1 বলো, এটা বলবা প্রথম ধাপের কাজ। mg উপরের দিকে, h1 উপরের দিকে cos 0 ডিগ্রি, mg h1 cos 0 ডিগ্রি। ওকে গুড। এবার আসো x1 পরিমাণ সরাবো। বলো তো এবার কি হবে, mg কোন দিকে, উপরের দিকে। এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, ওজনের সমান বল, সমবেগে হওয়ার জন্য ওজনের সমান বল mg দিতে হবে উপরের দিকে। এবার mg আর x এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এইদিকে সরণ x1, আর এটা হচ্ছে mg। তাহলে mg x1 cos 90 ডিগ্রি, তারপরে এবারে এখানে আসো। তাহলে এখানে mg উপরের দিকে, তাহলে ওটা দেখাচ্ছি না। এবার mg h2 cos 0 ডিগ্রি, দেন তারপর mg উপরের দিকে, x2 এদিকে। তাহলে mg x2 cos 90 ডিগ্রি, mg উপরের দিকে, h3 উপরের দিকে, mg h3 cos 0 ডিগ্রি, mg উপরের দিকে, x3 এদিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে mg x3 cos 90 ডিগ্রি। ভাই cos 90 গুলা বাদ, cos 90 বাদ। mg h1 cos 01, mg h2 cos 02, cos 01, mg h3। এবার mgটা যদি কমন নিই, h1 প্লাস h2 প্লাস h3। এবার বলো h1 প্লাস h2 প্লাস h3 মানে কি, বলো h1 প্লাস h2 প্লাস h3 মানে কি, আমরা একটু দেখাই তো। এই যে এইটা হচ্ছে h1, এটা h1, ওকে, এটা h2, এটা হচ্ছে h2, এটা আমাদের h2, এই যে h2, এটা আমাদের h3,
এটা H3, তাহলে এটা H3, এটা হচ্ছে H3, এই যে এটা H3, এই তাহলে দেখো H1 H2 H3, বলো কি এটা? H, তাহলে MgH, MgH, বুঝতে পারছো? তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা এই যে কৃত কাজটা, এই কৃত কাজটাই বিভব শক্তি MgH, তাহলে সোজা পথে উঠাইলে MgH, ইপি ইকুয়াল টু MgH, আঁকা বাঁকা পথে গেল। তাহলে আমি যদি এই বস্তুটাকে এভাবে নিয়ে এইখানে পৌঁছাই, বলো বিভব শক্তি কত হবে? বলো বলো বলো, বিভব শক্তি কত হবে? বিশাল পথ ঘুরে গেছি ওখানে। বিভব শক্তি MgH পথের উপর ডিপেন্ড করে না, পথের উপর ডিপেন্ড করে না। দেখো একটা ম্যাজিক দেখাই, তোমরা তার বুঝতে পারবা না। এই পথটুকুতে কোনো কাজ নাই, এটা বাদ। তারপর এই পথে কোনো কাজ নাই, বাদ। এই পথে কোনো কাজ নাই, বাদ। এই পথে কোনো কাজ নাই, বাদ। এই তিনটাকে এক জায়গায় করে ফেলো, এই তিনটাকে, এটাকে টেনে নিয়ে আসো, এটাকে টেনে নিয়ে আসো, এই যে এটাকে টেনে নিয়ে আসো, তাহলে কৃত কাজ কি? কৃত কাজ MgH, এই হচ্ছে কৃত কাজ, কৃত কাজ MgH, বোঝা গেছে? এটাই হচ্ছে কৃত কাজ। ভাই বুঝি নাই, আর বুঝতে হবে না। এটা যদি না বুঝো কেমনে হবে বলো? ফেসবুকে একটু নেট প্রবলেম দিচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। চলো গুড, বুঝছি দাদা, এফবিতে নেট প্রবলেম। এমডি সাইদুল বলো, বুঝছো? বুঝো নাই? তাহলে বিভব শক্তি পথের উপর ডিপেন্ড করে না। ওকে, তাহলে অনেক কথা পড়ে ফেলছি। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, এইটা ব্যাখ্যা করো। 2 মার্কের প্রশ্ন পড়াচ্ছে অনেকগুলো। মহাকর্ষ ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র, বলো সংরক্ষণশীল ক্ষেত্র মানে কি? সংরক্ষণশীল ক্ষেত্র হচ্ছে যে ক্ষেত্রে লুপ ওয়ার্ক শূন্য হবে, সেই ক্ষেত্রটা সংরক্ষণশীল ক্ষেত্র। যদি কোনো ক্ষেত্রে বল দ্বারা লুপ ওয়ার্ক শূন্য হয়, তাহলে সেটা হচ্ছে মহাকর্ষ মানে সংরক্ষণশীল ক্ষেত্র। ধরো কোনো একটা ক্ষেত্র, যেই ক্ষেত্রে বল দ্বারা একটা লুপে, এরকম একটা লুপ, ঠিক আছে, এরকম একটা ধরো লুপ, এই লুপে সামেশন অফ ওয়ার্ক যদি 0 হয়, তাহলে যে বল দ্বারা কাজ হবে সেই বলটা একটা সংরক্ষণশীল বল। যে বল দ্বারা কাজ হবে, যে বল দ্বারা লুপ ওয়ার্ক অর্থাৎ সামেশন অফ ওয়ার্ক শূন্য হবে, তা সংরক্ষণশীল বল। আর ক্ষেত্রটা সংরক্ষণশীল ক্ষেত্র, তা সংরক্ষণশীল বল, এবং ক্ষেত্রটি সংরক্ষণশীল ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র, ঠিক আছে, ক্ষেত্রটা সংরক্ষণশীল ক্ষেত্র। এখন বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্র। দেখি তো মহাকর্ষ ক্ষেত্রে লুপ ওয়ার্ক শূন্য হয় কিনা, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এবার লুপ ওয়ার্ক মানে কি? লুপ ওয়ার্ক মানে হচ্ছে এ থেকে বিতে যাবা, তো বি থেকে এতে ফেরত আসবা, লুপ কমপ্লিট করে ফেরত আসবা। পথ ডিপেন্ডেন্ট না, যে পথে যাও না কেন কোনো সমস্যা নেই। একটু আগে আমরা দেখলাম পথ ডিপেন্ডেন্ট না। এখানে এটা এ বিন্দু, এটাকে আমরা এ থেকে এই উচ্চতায় উঠায় বি বিন্দুতে নিব, এই উচ্চতায় উঠায় বি বিন্দুতে নিব, এটা হচ্ছে বি বিন্দু। দেন আবার বি থেকে এতে ফেরত আনবো। তাহলে আসো এখান থেকে আগে এখানে নিব, দেখি কৃত কাজ কত হয়। তাহলে নিচের দিকে হচ্ছে এমজি, এটা পৃথিবী তাকে টানতেছে, তাহলে এক্সটার্নাল এজেন্ট বল দিবে কোন দিকে? উপরের দিকে। এক্সটার্নাল এজেন্ট কোন দিকে বল দিবে? উপরের দিকে, তাই তো? এক্সটার্নাল এজেন্টের বল উপরের দিকে। আমরা কি লিখছি? মহাকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র।
মহাকর্ষ বল সংরক্ষণশীল বল, তাহলে কৃত কাজটা দেখাইতে হবে মহাকর্ষ বলের ক্ষেত্রে। বুঝতে পারছো আমি কি দেখাইতে যাচ্ছি? মহাকর্ষ অভিকর্ষ বল সংরক্ষণশীল বল, মহাকর্ষ ক্ষেত্র অভিকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র। তাহলে কোন বলটা দেখাইতে হবে? অভিকর্ষ বল বা মহাকর্ষ বল দিয়ে দেখাইতে হবে। তাহলে এই যে এর উপর মহাকর্ষ বা অভিকর্ষ বল এমজি। বুঝতে পারছো? এক্সটার্নাল এজেন্টের বলটা দেখাইতে হবে না। আমি তো বিভব শক্তি হিসাব করতে চাচ্ছি না। অনেকে ভাই বিভব শক্তির জন্য তো এক্সটার্নাল এজেন্ট, বিভব শক্তি হিসাব করতে চাইছি, কে তোমার বললো? আমি তো বিভব শক্তি হিসাব করতে চাইতেছি না। তাহলে এ থেকে বিতে যাইতে কাজ এমজি এইচ, এমজি এইচ কজ 180, তাহলে মাইনাস এমজি এইচ, কৃত কাজটা মাইনাস এমজি এইচ। ওকে, এবার লুপ কমপ্লিট করতে হবে। এ থেকে বিতে গেছে, বি থেকে এতে ফেরত আনতে হবে, তাহলে লুপ কমপ্লিট হবে। তাহলে লুপ কমপ্লিট করার জন্য এবার বি থেকে এতে নিয়ে আসবো। তাহলে বি থেকে যদি বস্তুটা এতে আসে, বি থেকে এতে আসছে, এইচ হচ্ছে সরণ, অভিকর্ষ বল নিচের দিকে, এই যে অভিকর্ষ বল এমজি, এটাও নিচের দিকে। তাহলে এমজি এইচ কস 0 ডিগ্রি। এবার তাহলে এবার বি থেকে এতে আসতে এমজি এইচ কস 0, এমজি এইচ। নাও এবার দুটো যোগ করো, এই দুটা যোগ করো। তাহলে সামেশন অফ ওয়ার্ক ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ থেকে বি, বি থেকে লুপ, তাহলে এমজি এইচ মাইনাস এমজি এইচ প্লাস এমজি এইচ। তাহলে কত হচ্ছে? লুপ ওয়ার 0 হচ্ছে। তাহলে লুপ ওয়ার যেহেতু 0, তাহলে যে বল দ্বারা কাজ হচ্ছে সেই বলটা একটা মানে সংরক্ষণশীল বল, এবং ক্ষেত্রটা একটা সংরক্ষণশীল ক্ষেত্র। তাহলে অভিকর্ষ বল ও অভিকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, অভিকর্ষ বল ক্ষেত্র, বল ক্ষেত্র সংরক্ষণশীল। কথা বুঝতে পেরেছ? সংরক্ষণশীল। আমি অনেকে বলতে ভাই সোজা গেছেন সোজা আসছেন, কোনো সমস্যা নেই, সোজা যাবার সোজা আসার দরকার নেই। ধরো এই বিন্দুতে আছে, এটা হচ্ছে এ, তুমি এ থেকে এইভাবে ঘুরে এইভাবে আঁকা বাঁকা পথে বিতে গিয়ে পৌঁছাও। ধরো এটা বি, ধরো এটা বি, আর বি থেকে এরকম আঁকা বাঁকা পথে এতে এসে পৌঁছাও, বি থেকে এরকম আঁকা বাঁকা পথে এতে এসে পৌঁছাও, এ থেকে বি, বি থেকে এ। তাহলে এ থেকে বিতে গেলে কৃত কাজ যদি W1 হয়, W1 হয়, আর বি থেকে যদি এতে আসে, বি থেকে যদি এতে আসে, তাহলে কাজ যদি W2 হয়, তাহলে W1 প্লাস W2 ইকুয়াল টু 0, লুপ ওয়ার 0। এটা হইতে হবে। এ থেকে বিতে যাইতে কাজ আর বি থেকে এতে আসতে কাজ, এই দুইটার যোগফল কি হইতে হবে? 0 হইতে হবে। আমি ধরো তোমাকে বললাম কোনো একটা ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, দেখি তোমাদের কেমন বুদ্ধি। আমি তোমাকে বললাম কোনো একটা ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, এবার বললাম এই সংরক্ষণশীল ক্ষেত্রে এ থেকে বিতে যাইতে কৃত কাজ প্লাস 50 জুল, তাহলে বলো বি থেকে এতে আসতে কৃত কাজ কত? আমি বলে দিছি কিন্তু সংরক্ষণশীল ক্ষেত্র, তাহলে কত? ইয়েস, মাইনাস 50 জুল। বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে, এবার আসো, তাহলে এইবার মূল জিনিস পড়ব, সেটা হচ্ছে বিভব আর বিভব পার্থক্য। বিভব এবং বিভব পার্থক্য। আমরা বিভব হিসাব করতে পারি না, আমরা মহাকর্ষ বিভব হিসাব করতে চাই। মহাকর্ষ প্রাবল্য পড়ছি, মহাকর্ষ বিভব পড়তে চাই। আমরা মহাকর্ষ বিভব হিসাব ডিরেক্ট করতে পারি না। আমাদের মহাকর্ষ বিভব হিসাব করার জন্য আগে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে মহাকর্ষ বিভব পার্থক্য। মহাকর্ষীয় বিভব পার্থক্য। আমরা বিভব পার্থক্য হিসাব করতে পারি, আমরা কখনো বিভব হিসাব করতে পারি না। এবার মহাকর্ষ বিভব পার্থক্য কি? বিভব পার্থক্য হচ্ছে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে নিয়ে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, মানে অসীম থেকে না, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক ভর নিয়ে গিয়ে স্থাপন করতে যে কাজ হয় সেটা ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। আমি তোমার একটু আগে চিত্র দিয়ে বুঝাই। ধরো এইটা হচ্ছে একটা ভর, এম পরিমাণ ভর, এটা হচ্ছে এর মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র। এবার এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো একক পরিমাণ ভরকে এ থেকে বিতে নিয়ে গিয়ে বসাবো,
এ থেকে বিতে নিয়ে গিয়ে বসাইতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজ হবে, এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজ হবে, এই যে কৃত কাজটা সেটা এ বিন্দুর বিভব না, বি বিন্দুর বিভব না, তো কি দুই বিন্দুর বিভব পার্থক্য, দুই বিন্দুর বিভব পার্থক্য। ধরো ধরো ছোট হাতের এম পরিমাণ ভর এতে আছে, ছোট হাতের এম পরিমাণ ভর এতে আছে, এ থেকে ধরে নিয়ে বিতে নিয়ে বসাবো, এ থেকে ধরে নিয়ে তুলে নিয়ে বিতে নিয়ে বসাবো, এ থেকে তুলে নিয়ে বিতে নিয়ে বসাবো, বিতে নিয়ে আমি বসালাম আমার দ্বারা যে কাজ হইল সেই কৃত কাজ WEXT, আমার দ্বারা কৃত কাজ WEXT। কোথা থেকে কোথায় নিয়ে বসাইতে? এ থেকে বিতে নিয়ে বসাইতে। এবার আমি কিভাবে কাজ করছি? আমি মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি। এইটা ভালো করে বুঝতে হবে যে আমি মহাকর্ষ বলের বিরুদ্ধে কিভাবে কাজ করছি। দেখো খুব ভালো করে খেয়াল করো, এই বস্তুটাকে এই বস্তুটা এই এম ভরকে তার দিকে আকর্ষণ করবে, এই যে তার দিকে মহাকর্ষ বলে আকর্ষণ করবে, এটা হচ্ছে FG মহাকর্ষ বল। আমি এখান থেকে এখানে নিয়ে বসাইছি। অনেকে বলতে ভাই আপনার নিয়ে বসানোর কি দরকার, এত ফাউকা স্ক্যান করবেন, এমনি এমনি তো যাবে, এতে নিয়ে ছেড়ে দেন, ও এমনি একটু পরে বিতে চলে যাবে। এখানেই কাহিনী, দেখি কেমন বুঝছো। আমি এ থেকে বিতে নিয়ে যাব, তো আমি বললাম যে তুমি বললাম ভাই আপনার নেওয়ার কি দরকার, এমনি ছেড়ে দেন এমনি যাবে। বলো এমনি গেলে যে কাজটা হবে সেই কাজটাকে বিভব বলা যাবে না কেন? বলো। ইয়েস, গুড, ভেরি গুড। এই যে অনেকে কমেন্ট করছে যে ভাই তখন তো ত্বরণ হয়ে যাবে। হ্যাঁ, কারণ তখন এই মহাকর্ষ বলের টানে যাবে, তো মহাকর্ষ বলের টানে যদি যায় ত্বরণ হয়ে যাবে না? বুঝছো? এই যে কথার ভিতরের কথা এত গভীরভাবে বোঝানোর কারণ হচ্ছে এই জিনিসগুলো যাতে আর কনফিউশন না হয়। তাহলে আমার নিয়ে যাইতে হবে, আসলে ওই এমনি এমনি গেলে হবে না। কারণ এমনি এমনি যখন যাবে, ধরো আমি নাই, আমি বললাম যে আচ্ছা আমার লাগবে না, যাও, আমি সরে গেলাম, যাও এবার দেখি। এবার যখন এ থেকে বিতে যাবে তখন এই মহাকর্ষ বলের টানে যাবে, আর এই মহাকর্ষ বলের টানে গেলে ত্বরণ হবে। ত্বরণ হলে সেই কৃতকাজ তো বিভব না, তার সাথে তো বিভব শক্তির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তাহলে আমি তাকে ত্বরণ হইতে দিব না, ওকে ত্বরণ হইতে দিব না, ত্বরণ হইতে দিও না, ধরো ধরো ধরো, ত্বরণ হইতে দিও না, তাড়াতাড়ি ধরো। ঠিক আছে? তাহলে ত্বরণ হইতে দিব না, তাহলে আমি ধরে ফেলবো যে না, ত্বরণ হইতে দিব না তোকে। আমি যখনই ধরে ফেলবো, আমার কোনো দিকে নেওয়ার দরকার নেই, কোনো দিকে নেওয়ার দরকার নেই, জাস্ট ধরে রাখো। ধরে রাখলে তুমি বল দিছো কিনা বলো, ধরে রাখলে তুমি বল দিছো কিনা। ও আচ্ছা, একজন বলছে ত্বরণ কিভাবে? এই যে যখন এই মহাকর্ষ বলের জন্য যাবে, এই বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয়, বল প্রযুক্ত হলে ত্বরণ হবে না? বল প্রযুক্ত হলে ত্বরণ হবে না? একজন বলছে ত্বরণ কিভাবে, উত্তর পাইছো? তাহলে ত্বরণ হইতে দেওয়া যাবে না, খবরদার ত্বরণ হইতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি ধরো। এই যে তুমি ধরে ফেলছো, ধরে ফেললেই তুমি বল দিছো। অনেকে ভাই আমি তো শুধু ধরে রাখছি, আমি তো কোনো বল দিই নাই। আরে দিছো রে ভাই, ধরে রাখলেই তুমি বল দিছো, ধরে রাখলেই তুমি এই FG কে ঠেকাই দিছো, এই মহাকর্ষ বলকে ঠেকাই দিছো। তার মানে তুমি ধরে রাখলেই মহাকর্ষ বলের বিরুদ্ধে বল দিছো, মহাকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট, এই যে এক্সটার্নাল এজেন্ট বল দিছে, এক্সটার্নাল এজেন্ট মহাকর্ষ বলের বিরুদ্ধে বল দিছে। কতটুকু বল দিবে? অবশ্যই সমপরিমাণ বল দিবে। FG আর FEXT সমান হবে কেন? কারণ সামেশন অফ এফ লব্ধি বল শূন্য হতে হবে। কেন? কারণ ত্বরণ শূন্য হইতে হবে, সমবেগে কাজ করতে হবে, বেশি বা কম দেওয়া যাবে না। তাহলে জাস্ট ধরে রাখতে হবে। এই যে এই কলমটা, ঠিক আছে, এই কলমটা উপর থেকে ভালো করে খেয়াল করো, এই যে উপর থেকে আমি এখানে আনবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনবো। আনতে বলতে ভাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনবেন, আপনার আনার কি দরকার, ছেড়ে দেন, নিচে পড়ে গেছে। কিভাবে নিচে পড়ে গেছে বলো, কিভাবে নিচে পড়ে গেল বলো? জি ত্বরণ, ইয়েস, জি ত্বরণে পড়তে দেওয়া যাবে না। আমি চাচ্ছি বিভবের মধ্যে, বিভব চাইতে গেলে, বিভব শক্তি পাইতে গেলে যে কাজটা করতে হবে সেই কাজের মধ্যে ত্বরণ থাকা যাবে না, সমবেগে কাজ করতে হবে। ভেঙে বুঝাইছি? তাহলে আমি সমবেগে, স্লোলি, ধীরে 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 সমবেগে ইনফিনিটি স্টেজের মাধ্যমে, মানে মনে করো আজীবন বসে নিতে হবে আর কি, থিওরিটিক্যালি আজীবন বসে নিতে হবে, কিন্তু আমার তত সময় নাই, আমি একটু তাড়াতাড়ি নিয়ে ফেলছি, এই পয়েন্টে নিয়ে যেতে হবে। তাহলে যে আমি ধরে রাখছি, ধরে রাখলেই মহাকর্ষ বলের বিরুদ্ধে বল দিছি। কি কথা, কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই যে আমি ধরে রাখলেই মহাকর্ষ বলের বিরুদ্ধে বল দিছি, এইভাবে বল দিয়ে এ থেকে বিতে আনছি, এ থেকে বিতে আনছি, তার জন্য আমার এই কাজটা হয়েছে। কাকে আনতে? এম ভরের বস্তুটাকে আনতে। তাহলে এই যে কৃত কাজটা, এই কৃত কাজটা কি বিভব? না, বিভব না।
এ বিন্দুরও বিভব না, বি বিন্দুরও বিভব না, আমরা বিভব বের করতে পারি না। আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এটা বিভব হবে না, কি হবে? এটা হবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো শোনো, এম ভরকে আনতে কাজ কি? ডাব্লিউ এক্স টি। এম ভরকে আনতে কাজ কি? ডাব্লিউ এক্স টি। যদি এম ভর না হয়, যদি একক ভর হয়, তাহলে যে কাজটা সেটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। একক ভরের জন্য যে কাজটা সেটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এম ভরের জন্য কাজ এটা। তাহলে একক ভরের জন্য কাজ কত? এম ভরের জন্য কাজ, এম ভরের জন্য কাজ ডাব্লিউ ই এক্স টি। তাহলে অতএব একক ভরের জন্য কাজ, বলো ঐকিক নিয়ম, ডাব্লিউ ই এক্স টি ডিভাইডেড বাই এম, একক ভরের জন্য এটা কাজ। এটাই হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। দ্যাট মিনস ডেল ভি এ বি, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে ডাব্লিউ ই এক্স টি ডিভাইডেড বাই এম। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এই দেখো, এম এর মান যদি এক একক হয় তাহলে এই কৃত কাজটাই ডেল ভি। অর্থাৎ এক একক ভরকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে কাজটা করবা সেটা ওই দুই বিন্দুর বিভব পার্থক্য হবে। এম ভরের জন্য ডাব্লিউ এক্স টি, একক ভরের জন্য যে কাজটা সেটাই হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। ক্লিয়ার? তাহলে দেখো এবার এই ডেল ভি এ বি, এটাকে আমি আরেকটু এই জিনিসটাকে ভেঙে লিখতেছি, খুব ভালো করে খেয়াল করো। এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, কই থেকে কই নিতে, এ থেকে বিতে নিতে কাকে? পার ইউনিট ভরকে। এই যে ভেঙে লিখলাম। এবার এইটাকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি, এইটাকেও আমরা কিন্তু চাইলে আরেকটু ভেঙে লিখতে পারি। তোমাদের বইতে কি করছে জানো? এই সূত্রটাকে ডিরেক্ট এভাবে লিখছি, ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। বা ছোটবেলায় তুমি এভাবে শিখছো, বাট আমাদের একটু বড় হয়েছে না, আমরা একটু ভালো করে শিখতে হবে। যেটা আসলে বিভব না, এটা বিভব পার্থক্য, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে যে বিভব পার্থক্য এটা, এবার এই বিভব পার্থক্যটা বিভব পার্থক্য ফরম্যাটে লিখবো। দেখো খুব ভালো করে শোনো, এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভিবি। এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভিবি। তাহলে বিভব পার্থক্য তুমি কই থেকে কই নিছো ভাই? এ থেকে বিতে, শেষ কোনটা? বি আদি কোনটা? এ। বিভব পার্থক্যকে বিয়োগ করে লিখো তো, বিয়োগ করে লিখো, বিভব পার্থক্য থেকে বিয়োগ করে লিখো। বলো বিয়োগ করে লিখলে কিভাবে লিখবো? ডেল ভি এ বি বিভব পার্থক্য শেষ। আমরা সবসময় যে কোনো পার্থক্য সেটা শেষ থেকে আদি বিয়োগ দিই। তাহলে ভিবি মাইনাস ভি এ, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, এ থেকে বিতে নিতে পার ইউনিট ভরকে। এই যে লিখে ফেললাম সূত্রটা। ঠিক আছে, বিভব পার্থক্য। আমরা একটু সংজ্ঞা লিখি তাহলে, একটু সংজ্ঞাটা, বিভব পার্থক্যের সংজ্ঞাটা। তাহলে কি লিখব? একক ভরকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যা করছো সেটা বলো। একক ভরকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু হতে অপর বিন্দুতে নিতে, এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে কৃত কাজকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। বই মানে কি করছে জানো? মানে খুবই গড়পেত্তা ডেরিভেশন সংজ্ঞা দিয়ে রাখছে। একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে কৃত কাজকে বিভব বলে ভাই, মানে বিভব পার্থক্য বলে ভাই। কৃত কাজ কার দ্বারা, কার বিরুদ্ধে, কিভাবে নিতে কৃত কাজ, কোন পথে নিতে কৃত কাজ, এইগুলা মেনশন করে না। আমরা করব, আমরা খুব ভালো মানুষ, আমরা সব কিছু মেনশন করব। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে বলো কার দ্বারা কাজ, কার বিরুদ্ধে কাজ? মহাকর্ষ বলের বিরুদ্ধে। কার দ্বারা কাজ? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। কিভাবে কাজ? সমবেগে কাজ। কোন পথে নিতে কাজ, কোন পথে নিয়ে যাব? বলো এ থেকে বিতে সোজা নিয়ে যাব নাকি আঁকাবাঁকা পথে নিয়ে যাব? বলো আঁকাবাঁকা পথে নিলে কাজ বেশি না সোজা নিলে কাজ বেশি? বলো তো দেখি, আঁকাবাঁকা পথে নিলে কাজ বেশি না সোজা নিলে কাজ বেশি? সেম, পথের উপর ডিপেন্ড করে না। তাহলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যে কোনো পথে সোজা নাও বা আঁকাবাঁকা পথে নাও, যে কোনো পথে সমবেগে নিতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা
সমবেগে নিতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজকে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজকে উক্ত দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। কৃত কাজকে উক্ত দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। বোঝা গেছে? দেখো সকল প্রশ্নের উত্তর আছে। কিভাবে নিতে? সমবেগে নিতে। কোন পথে? যে কোনো পথে। কার দ্বারা? এক্সটার্নাল এজেন্ট দ্বারা। কার বিরুদ্ধে? মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজকে উক্ত দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে এটা হচ্ছে বিভব পার্থক্য বের করছি। এখন কথা হচ্ছে আমরা চাই কোনো বিন্দুর বিভব বের করতে। দেখি তোমার এবার মানে নিজের বুদ্ধি খাটাও, নিজের উপরে বিজ্ঞানী নিউটনকে ভর করাও। আমরা চাই কোনো বিন্দুর বিভব বের করতে, ঠিক আছে? বিভব পার্থক্য না। আমি চাই ধরো বি বিন্দুর বিভব বের করতে। এখন আমরা বের করে ফেলছি বিভব পার্থক্য। আচ্ছা, আমরা কি বিভব বের করতে পারবো? না। কেন পারবো না? কারণ আমরা তো যখন এই যে মহাকর্ষ ক্ষেত্র, এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে ভর নিয়ে আর এক বিন্দুতে বসাবো, তখন তো আমি একক ভর নিয়ে বসাইতে যে কাজ করবো সেটা তো ওই দুই বিন্দুর বিভব পার্থক্য হয়ে যাবে। তাহলে কোনো বিন্দুর বিভব কেমনে হবে? কোনো বিন্দুর বিভবটা কিভাবে হবে? আমি যখন ভর নিয়ে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বসাবো, তাহলে তো সেই কাজটা একক ভরের জন্য কাজটা সেটা ওই দুই বিন্দুর বিভব পার্থক্য হয়ে যাবে। তাহলে বিভব কিভাবে পাওয়া যায়? বুঝতে পারছো? একটু চিন্তা করো তো। ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু এটা। ধরো আমি ভিবি চাই, বুদ্ধির বাতি জ্বালাও, আমি ভিবি চাই। এখান থেকে কি করলে আমি ভিবি পাবো? যদি ভি এর মানটা 0 করে দেওয়া যায়, ভি এ যদি 0 করে দেওয়া যায়, অর্থাৎ এ বিন্দুর বিভব যদি 0 বানানো যায়। তুমি আগে এ থেকে বিতে নিয়ে গেছো না? এ ছিল ক্ষেত্রের মধ্যে, আমি এ বিন্দুটার বিভব 0 বানাইতে চাই। কোন বিন্দুর? এমন একটা বিন্দু সিলেক্ট করো। তুমি বি বিন্দুতে বিভব চাও তো? বি বিন্দুতে বিভব চাও না? তাহলে এ থেকে নিয়ে বসাইও না। এমন একটা বিন্দু থেকে ভর নিয়ে বসাও, এমন একটা বিন্দু থেকে একক ভর নিয়ে বসাও যেন যে বিন্দুর বিভব 0 হয়। তাহলে সেই বিন্দু বিভব কোনটা? কোন বিন্দু সেটা? ইয়েস, অসীম। তাহলে অসীম থেকে নিয়ে গিয়ে বসাইলে তখন কৃত কাজটা ওই বিন্দুর বিভব হবে। কারণ অসীমের বিভব, ধরো এই যে অসীম, ক্ষেত্রের বাইরে অসীম, তাহলে ক্ষেত্রের বাইরে অসীম, তো অসীমের বিভব ভি ইনফিনিটি তো 0। কেন? কারণ এই ক্ষেত্রের মধ্যে মহাকর্ষ বল, ক্ষেত্রের বাইরে তো কোনো মহাকর্ষ বল নেই। ক্ষেত্রের বাইরে কি কোনো বল আছে? ইয়েস অর নো? নো, বল নেই। বল না থাকলে কাজ হবে কেমনে? এখানে যেহেতু মহাকর্ষ বলই নেই, অসীম, তো মহাকর্ষ বল না থাকলে তুমি কার বিরুদ্ধে কাজ করবা? তুমি তো কারো বিরুদ্ধে কাজই করতে পারবে না। তাহলে কাজ তো হবে না, কাজ তো 0। তাহলে কাজ যদি 0 হয় তাহলে বিভব কত থাকবে? 0 হবে। তাহলে অসীমের বিভব হবে 0। তাহলে তুমি অসীম থেকে বি বিন্দুতে নিয়ে বসাও, তাহলেই কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করব? অসীম থেকে ওই বিন্দুতে নিয়ে বসাবো, তাহলে বিভব পাবো। তাহলে এইবার আমরা বিভব চাই আসলে, মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব। আগে চিত্র দেখাই। এটা হচ্ছে একটা ভর বস্তু এম, এটা তার মহাকর্ষ ক্ষেত্র, বড় করে আঁকলাম মহাকর্ষ ক্ষেত্র। এবার এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে ধরো আমি এই বিন্দুতে বিভব চাই। এটা কোন বিন্দু? বি বিন্দু। বি বিন্দুতে বিভব চাই। তাহলে বি বিন্দুতে বিভব চাইলে এখান থেকে নিয়ে ভর নিয়ে বসাইলে হবে না, আমাদের কি করতে হবে? ক্ষেত্রের বাইরে থেকে ভর নিয়ে আসতে হবে, অসীম থেকে। এই যে অসীম থেকে, তাহলে এইটা হচ্ছে অসীম, এই যে অসীম বিন্দু, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে ভর নিয়ে গিয়ে বসাবো। তাহলে এই পয়েন্টের বিভব ভি ইনফিনিটি হচ্ছে 0, আর এই পয়েন্টের বিভবটা আমরা বের করতে চাই, দ্যাট ইজ ভি বি। ভি বি এইটাই আমরা বের করতে চাই। তাহলে এখান থেকে ভর নিয়ে এখানে নিয়ে বসাবো। তাহলে দেখো এখান থেকে ভর নিয়ে আসতেছি, এখান থেকে ভর টেনে টেনে নিয়ে আসতেছি। তো ধরো এই হচ্ছে ভরটা, ঠিক আছে? ধরো এম পরিমাণ ভর, এম পরিমাণ ভরকে নিয়ে আসতেছি। এই যে ধরো এখানে আনছি, তো ওই পয়েন্টে আমি দেখাচ্ছি। তাহলে এই পয়েন্টে এই যে মহাকর্ষ বল এফ, একে টানবে তার দিকে মহাকর্ষ বল দিয়ে। তাহলে ধরে ফেলো, মহাকর্ষ বলে আসতে দিও না। মহাকর্ষ বলে আসতে দিলে হবে, বলো কি করতে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করতে হবে? ধরতে হবে। ধরো, ধরলেই তুমি বল দিয়ে দিছো, তুমি ধরলেই বল দিয়ে দিচ্ছ, ধরলে বিপরীত দিকে বল দিয়ে দিচ্ছ।
এই যে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। বলো কোনটা বেশি, বলো কোনটা বেশি, এটা না এটা? বলো বলো বলো। সেম, কেন সেম? আমি তো বুঝি না কেন সেম, বলো। কারণ সেম না হলে তো লব্ধি বল শূন্য হবে না, আর লব্ধি যদি শূন্য না হয় তাহলে তো ত্বরণ হয়ে যাবে। ত্বরণ তো হইতে দেওয়া যাবে না, কারণ আমাদের সমবেগে নিতে হবে। সমবেগে না নিলে তো বিভব বলা যাবে না, ত্বরণ হইলে সেটা আর বিভব থাকবে না, বিভবের মধ্যে ভেজাল চলে আসবে। গুড। তাহলে এবার আমরা এভাবে আস্তে আস্তে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসবো। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ, এই যে এক্সটার্নাল এজেন্ট এর দ্বারা যে কাজ, তো মনে করো এম ভরের জন্য এম ভরকে আনতে, যে এম ভরটা এটাকে এখান থেকে এখানে আনতে কৃত কাজ WEXT। তাহলে একক ভরের জন্য যে কাজটা, সেটা এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য হবে। আমরা উপরে এখানে সংজ্ঞা লিখব, ফাঁকা রাখি, আসো নিচে হিসাবটা করি। তাহলে বিভব পার্থক্য, ঠিক আছে, এই বিভব পার্থক্যটা এটা হচ্ছে WEXT ইনফিনিটি থেকে বিতে নিতে ডিভাইডেড বাই এম। বিভব পার্থক্য শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, শেষ বিন্দুর বিভব VB, আদি বিন্দুর বিভব VA। তাহলে VB মাইনাস VA মানে V ইনফিনিটি আর কি, V ইনফিনিটি WEXT অসীম থেকে বিতে নিতে ডিভাইডেড বাই নিচে এম। V ইনফিনিটি 0, V ইনফিনিটি কি 0, তাহলে অতএব VB, যেহেতু এটা 0, এই যে এটা 0, তাহলে VB ইকুয়াল টু WEXT ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি থেকে বিতে নিতে ডিভাইডেড বাই এম। এই যে এইটা হচ্ছে আমাদের বি বিন্দুর বিভব। তাহলে বি বিন্দুর বিভব পাওয়ার জন্য এই কাজটা করতে হবে। তাহলে একক ভরের কোনো বস্তুকে, এই যে এম এর মান যদি 1 একক হয়, এম এর মান যদি 1 একক হয়, তাহলে VB হবে WEXT ইনফিনিটি থেকে বি, অর্থাৎ একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে স্থাপন করতে, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে স্থাপন করতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা মহাকর্ষ বলের বিরুদ্ধে সমবেগে যে কোনো পথে যে কাজ হয় সেই কাজকে ওই বিন্দুর বিভব বলে, সেই কাজকে ওই বিন্দুর বিভব বলে। বুঝছো? তাহলে সংজ্ঞাটা লিখো তো, বিভবের সংজ্ঞা আমাদের বইয়ে বিভবের সংজ্ঞা আছে, অসীম থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে বসাইতে যে কাজ হয় তাকে উক্ত বিন্দুর বিভব বলে। কি বললাম? অসীম থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে বসাইতে যে কাজ হয় তাকে উক্ত বিন্দুর বিভব বলে। বলো, এই যে সংজ্ঞায় সংজ্ঞায় শান্তি আছে? নাই। কেন শান্তি নাই? কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর মিসিং। কি কি প্রশ্নের উত্তর মিসিং? যে কার দ্বারা কাজ, কার বিরুদ্ধে কাজ, কোন পথে কাজ, কিভাবে কাজ, এই প্রশ্নগুলো মিসিং, এই প্রশ্নের উত্তরগুলো মিসিং। তাহলে আমরা সবগুলো উত্তর দিয়ে দিয়ে সংজ্ঞাটা লিখব। তাহলে প্রথম হচ্ছে কাকে, কাকে আনতে হবে? একক ভরের বস্তুকে, একক ভরের বস্তুকে। কোত্থেকে? অসীম থেকে। বিভব পাওয়ার জন্য অসীম থেকে আনতে হবে, ক্ষেত্রের মধ্যে থেকে নিলে হবে না। তাহলে অসীম থেকে, একক ভরের বস্তুকে অসীম থেকে নিয়ে যে কোনো পথে, যে কোনো পথে সমবেগে, অসীম থেকে নিয়ে যে কোনো পথে সমবেগে মহাকর্ষ বলের বিরুদ্ধে, যে কোনো একক ভরের বস্তুকে অসীম থেকে, অসীম থেকে নিয়ে, এটা পরে লিখি, একটু সুন্দর করে লিখি, অসীম থেকে, অসীম থেকে যে কোনো পথে সমবেগে নিয়ে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে, মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে স্থাপন করতে মহাকর্ষ বলের বিরুদ্ধে, মহাকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কাজ হয়, যে কাজ হয় তাকে উক্ত বিন্দুর বিভব বলে, তাকে উক্ত বিন্দুর বিভব বলে। বুঝতে পেরেছ বিভব? তাহলে প্রশ্ন হচ্ছে কোত্থেকে নিতে? অসীম থেকে। কাকে? কাকে? একক ভরের বস্তুকে। কোন পথে?
যে কোনো পথে কিভাবে? সমবেগে। কার দ্বারা কাজ? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজ। কার বিরুদ্ধে? মহাকর্ষ বলের বিরুদ্ধে। মহাকর্ষ বলের বিরুদ্ধে, ঠিক আছে? কোন জায়গার বিভব? যে বিন্দুতে নিয়ে স্থাপন করব সেই বিন্দুর বিভব। তাহলে উত্তরগুলো বুঝছো, প্রশ্নগুলো বুঝছো, উত্তরগুলো বুঝছো, ঠিক আছে? ক্লিয়ার? কলেজের টিচাররা এই সংজ্ঞা পাইলে 1 মার্ক দিতে চাই, 1 মার্ক দিতে চাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো করে সংজ্ঞা লিখবা। বইয়ের সংজ্ঞা কিন্তু ত্রুটিপূর্ণ সংজ্ঞা, কারণ মানে ত্রুটিপূর্ণ মানে অনেক প্রশ্নের উত্তর নাই। বলছে কি তো কাজকে বিভব বলে। আরে ভাই, কার দ্বারা কাজ বলো আগে, কিভাবে কাজ সেটা বলো। তাহলে যা পড়ালাম এইটুকু খুব ভালো করে পড়বা। এবার তোমাদের কাজ, বাসায় কাজ, হোমওয়ার্ক, বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালা বের করবা। বিন্দু ভরের জন্য বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালা, এটা নিজেরা হিসাব করবা, ক্যালকুলেশন করবা যে এইটা একটা বিন্দু ভর আছে, ধরো এম পরিমাণ ভর, তার থেকে আর দূরত্বে এই পয়েন্টে আমরা বিভবটা বের করতে চাই। তাহলে এই পয়েন্টে বিভব ভি ইকুয়াল টু হবে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। বই দেখবা না, নিজে ডেরিভেশন করে, বা বই দেখলে দেখতে পারো, নিজে ডেরিভেশন করে এই পয়েন্টে বিভবের এই যে সূত্রটা আসবে এটা বানাবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা। দাদা ওটা কি নর্মাল পেন? হ্যাঁ, এটা নর্মাল পেন, পিন পয়েন্ট কলম। কালকে তো ওয়ার্কের এক্সাম আছে, দাও দাও এক্সাম দাও। ওকে, টাটা।